তো আজকে আমরা হার্ট নিয়ে পড়ালেখা করব। আমরা হার্ট হচ্ছে যে লাস্ট 2 ক্লাসে আমরা চেষ্টা করেছি হার্টকে একটু সামারাইজ করে গতিতে নিয়ে আসতে। তো আজকে আমরা চেষ্টা করব আমরা যে গতিতে হার্টকে নিয়ে এসেছি সেই গতিটাকে আরেকটু ঊর্ধ্বমুখী গতিতে কনভার্ট করার জন্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে যে মেডিকেলে 3-4 মার্কসের প্রশ্ন আসে কিনা। না রে বাবা, মেডিকেলে প্রতিটা প্রশ্ন 1 মার্কসের থাকে। মেডিকেলে 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নে 1 মার্ক, 100 মার্ক। আমি 3-4 মার্কের প্রশ্ন করলাম কেন? আমি 3-4 মার্কের প্রশ্ন আগে করতাম, এখন সব সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেন করি। তো 3-4 মার্কের প্রশ্ন করলে আসলে যে ভালো দিকটা বা যে দিকটা দেখা যায় যে তোমরা একটু নিজেকে এক্সপ্লোর করতে পারো এবং অপশনগুলোর মাঝখানে একটু চিন্তা করার সুযোগ হয়, এবং একটা প্রশ্ন দিয়ে কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন এখানে জাজ করতে পারছো বা অনেকগুলো চিন্তা ভাবনা তুমি মাথায় ঢুকাতে পারছো। এটা হচ্ছে যে এই জায়গার একটা গুরুত্বপূর্ণ দিক, যে 3-4টা অপশন কেন রাখলাম। আর হচ্ছে যে বললাম না আজকে তো তাড়াহুড়ায় প্রশ্ন করছি, দ্যাটস ওয়াই হচ্ছে যে কিভাবে অল্প প্রশ্ন করা যায় এবং আগের প্রশ্নগুলোর সাথে কিছু যুক্ত করা যায় কিনা, এটা দিয়ে কিন্তু ব্যাটলস অফ বায়োলজিতে একটা এক্সামও নিয়েছিলাম আমি ভাইরাসের উপর। তো তোমরা একটা কাজ করতে পারো, কিন্তু তোমরা যারা বুদ্ধিমান, মানে ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে চলার জন্য একটু বুদ্ধি থাকা লাগে। আমার কিন্তু এই বোটানির এই পুরা চ্যাপ্টারটার উপর 3rd 4th চ্যাপ্টারের উপর আমার ব্যাটলস অফ বায়োলজিতে কিন্তু মেগা কুইজ আছে। তো ব্যাটলস অফ বায়োলজি অ্যানাউন্সমেন্টে গেলেই দেখবো মেগা কুইজ সাজানো আছে। তো সেখান থেকে মেগা কুইজটা কিন্তু তুমি আমার পরীক্ষার আগে দিয়ে একটা প্র্যাকটিস সেশন চালায় ফেলতে পারো, তাই না? সো আবার যারা এই যে জুলজি পড়তেছো, তোমরা জুলজির এই যে অধ্যায়গুলো আছে, এই যে আমি তোমাদের হার্ট পড়াচ্ছি, এই টপিকসগুলোর উপরে কিন্তু আমার ব্যাটলস অফ বায়োলজিতে মেগা কুইজ হয়েছে। সো মেগা কুইজগুলো যারা দেওয়া নেই, যারা নতুন সাদাব ভাইয়ের সাথে যুক্ত হয়েছে, তারা কিন্তু মেগা কুইজগুলো দিতে পারো, বা যারা আগে মেগা কুইজগুলো দিয়েছো তারা মেগা কুইজগুলোর অ্যান্সারগুলো দেখতে পারো। তাহলে কিন্তু তোমার হচ্ছে যে বারবার একটা জিনিস পড়া হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে যে এই অংশটাকে বলি আমরা রাইট অ্যাট্রিয়াম, এটাকে বলি আমরা রাইট ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি লেফট অ্যাট্রিয়াম, এটাকে বলি আমরা লেফট ভেন্ট্রিকল। সো আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে। মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড রয়েছে আমাদের ক্ষেত্রে। তো আমাদের এই যে অ্যাট্রিয়াম দুইটার মাঝখানে একটা কি থাকে, অ্যাট্রিয়াম দুইটার মাঝখানে এইরকম একটা পর্দা থাকে। সেই অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা থাকে তাকে আমরা বলি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা বা আন্তঃঅলিন্দ পর্দা। দুটা নিলয়ের মাঝখানে যে পর্দা থাকে তাকে বলি আমরা কি আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। এই জিনিসগুলো তোমাদের বারবার বলতে তোমাদের মাথায় আশা করি এই জিনিসগুলো গেঁথে গিয়েছে। এবং আমাদের এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের প্রাচীর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ডের প্রাচীর কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃৎপিণ্ডের প্রাচীর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে আমাদের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে, এই 3 প্রকোষ্ঠ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড রয়েছে। এই যে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড রয়েছে, এই 3 প্রকোষ্ঠ না, আমাদের হৃৎপিণ্ডের 3টা স্তর থাকে। আমাদের হৃৎপিণ্ডের কয়টা স্তর থাকে? 3টা স্তর। সবচেয়ে বাইরের যে স্তর, সবচেয়ে বাইরের স্তরটাকে আমরা বলি এপিকার্ডিয়াম। সবচেয়ে ভেতরের যে স্তর তাকে বলি আমরা এন্ডোকার্ডিয়াম। সবচেয়ে বাইরের যে স্তর তাকে বলি আমরা এপিকার্ডিয়াম, এবং সবচেয়ে ভেতরের যে স্তর তাকে আমরা কি বলি, ওয়েট এ মিনিট, ওকে। তো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মধ্যে আমরা এরকম 4টা প্রকোষ্ঠ দেখতে পাই। 4টা প্রকোষ্ঠের মধ্যে আমাদের হৃৎপিণ্ডের এই যে অংশটা, এখানে আমাদের 3টা স্তর রয়েছে। সবচেয়ে বাইরের যে স্তর তাকে আমরা বলি এপিকার্ডিয়াম, মাঝখানের যে স্তর তাকে বলি মায়োকার্ডিয়াম, ভেতরের যে স্তর তাকে বলি এন্ডোকার্ডিয়াম। তো এই ব্যাপারটা তোমাদের অলরেডি আমি বুঝিয়েছি খুব ভালোভাবে। এবং হচ্ছে আমাদের এই দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা থাকে তাকে আমরা বলি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা। দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে যে পর্দা থাকে তাকে আমরা বলি কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। তো এই যে দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে যে পর্দা থাকে তাকে আমরা বলি কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। তো এই যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, তুমি যদি একটা হৃৎপিণ্ডের ছবি আঁকো, হৃৎপিণ্ডের ছবি আঁকতে গেলে তুমি এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা হচ্ছে যে ডিমার্কেশন বা একটা এরকম দুইটা ভেন্ট্রিকলকে আলাদা করার মতো একটা জায়গা তুমি হার্টের মধ্যে দেখতে পাবা। আমি দেখি তোমাদের একটা সত্যিকারের হার্ট দেখাতে পারি কিনা। মানুষের হার্ট যদি নাও দেখাতে পারি, একটা গরুর হার্ট দেখাবো, বা সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। সামনে যেহেতু কোরবানি ঈদ রয়েছে, আমাদের এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে এরকম একটা অংশ থাকে যেটাকে আমরা বলি করোনারি সালকাস, যেটাকে আমরা একদম হৃৎপিণ্ডের বাইরে থেকে দেখতে পারি। তাকে কি বলি আমরা? করোনারি সালকাস। সালকাস মানে হচ্ছে নিচু জায়গা। সালকাস মানে কি? সালকাস মানে হচ্ছে নিচু জায়গা। এবং করোনারি কেন বলা হয়েছে? কারণ এই জায়গাতে আমাদের করোনারি আর্টারি যায়। এই জায়গা দিয়ে আমাদের কি যায়? করোনারি আর্টারি যায়। করোনারি আর্টারি যাওয়ার জন্য এরকম একটা নিচু জায়গা থাকে যাকে বলি আমরা করোনারি
সালকাস বলি। তো এই করোনারি সালকাসটা রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে। তো হৃৎপিণ্ডকে বাইরে থেকে দেখে, তো তোমার কাছে একটা জীবন্ত হৃৎপিণ্ড আমি বাইরে থেকে দেখলাম, এই বাইরে থেকে যে হৃৎপিণ্ড দেখলাম, এই বাইরে থেকে তুমি রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে আলাদা করতে পারবা কি দিয়ে? এই করোনারি সালকাস দিয়ে আলাদা করতে পারবা। করোনারি কথাটা হচ্ছে করোনারি আর্টারি থেকে, এবং সালকাস মানে হচ্ছে নিচু জায়গা। সালকাস মানে কি? সালকাস মানে হচ্ছে আমাদের নিচু জায়গা। করোনারি সালকাস, সালকাস মানে কি? সালকাস মানে হচ্ছে নিচু জায়গা। তো এই করোনারি সালকাসটা কার মাঝখানে থাকে? এটা এমসিকিউতে আসে। করোনারি সালকাস প্রেজেন্ট বিটুইন দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আমাদের এই যে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা আছে, এই সেপ্টাটা আমরা হচ্ছে যে বাইরে থেকে, যে সেপ্টাটা তো ভেতরে থাকে, বাইরে থেকে যদি তুমি দেখতে চাও, বাইরে থেকে গরুর হাট আর মানুষের হাট কি সেম কিনা? হ্যাঁ, গরুর হাট আর মানুষের হার্টের গঠনগত ছবি থেকে শুরু করে সব কিছু সেম। কারণ হচ্ছে গরু কিন্তু স্তন্যপায়ী প্রাণী, মানুষের স্তন্যপায়ী প্রাণী, তাদের সাথে আমাদের অনেক কিছু মিল রয়েছে। এমনকি তাদের হাত পায়ের সাথে আমাদের হাত পায়ের স্বাভাবিক গঠনের কিছু মিল রয়েছে, বা অস্থিগুলোর মধ্যে অনেকগুলো মিল পাওয়া যায়। তো আমাদের এই যে রাইট এট্রিয়াম রয়েছে, আমাদের দুইটা রাইট এট্রিয়ামে আমরা জানি যে রাইট এট্রিয়ামে আমাদের উপরের অংশ থেকে ব্লাড আসে। উপরের অংশ থেকে যে ব্লাড আসে তাকে আমরা বলি কি? সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে যে ব্লাডগুলো আসে সেগুলো কোন ধরনের ব্লাড? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আমাদের কোথায় আসে? এই রাইট অ্যাট্রিয়ামে আসে। এবং রাইট অ্যাট্রিয়ামে একই সাথে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত আসে। তো ইনফেরিয়র ভেনা কাভা যে শিরাটা রয়েছে বা নিম্ন মহাশিরা, সেই নিম্ন মহাশিরা আমাদের দেহের নিচ থেকে রক্ত নিয়ে আসে, নিচ থেকে রক্ত নিয়ে আসে, এবং এই রক্তটা যেন নিচে পড়ে না যায়, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি রয়েছে? দ্যাটস ওয়াই এখানে আমাদের কিছু ভালভ রয়েছে। এই ভালভগুলোকে আমরা ইনফেরিয়র ভেনা কাভার ভালভ বলি। এই ভালভগুলোকে আমরা কি বলি? এই ভালভগুলোকে আমরা ইনফেরিয়র ভেনা কাভার ভালভ বলি। এই ভালভগুলোর কোনো স্পেসিফিক আলাদা কোনো নাম নেই, এইগুলাকে আমরা কি বলি? ইনফেরিয়র ভেনা কাভার ভালভ বলি। তো কালকে তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা জিনিস বুঝিয়েছিলাম যে এই ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে একটা ভালভ থাকে। এই ভালভটার নাম হচ্ছে থিবেশিয়ান ভালভ, ইউস্টেশিয়ান ভালভ। ইনফেরিয়র ভেনা কাভা, এই কলমের কালি নতুন কিনছি দেখো, কালি দেখা যায় না ভালো মতো। সো হচ্ছে আমাদের এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এই হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, এবং হচ্ছে রাইট এট্রিয়ামের মাঝখানে একটা ভালভ থাকে। এই ভালভটাকে আমরা কি বলি? এই ভালভটাকে আমরা বলি ইউস্টেশিয়ান ভালভ। এই ভালভটাকে আমরা কি বলি? ইউস্টেশিয়ান ভালভ। এই ভালভটাকে আমরা কি বলি? ইউস্টেশিয়ান ভালভ বলি। ঠিক আছে, এই ভালভটাকে আমরা কি বলি? এই ভালভটাকে আমরা বলি ইউস্টেশিয়ান ভালভ বলি। তো এই যে ইউস্টেশিয়ান ভালভটা রয়েছে, এই ভালভটা আমাদের শুধুমাত্র আমরা যখন ফিটাস থাকি বা মায়ের পেটে থাকি, এই ইউস্টেশিয়ান ভালভটা মেইনলি কাজ করে কখন? কাজ করে হচ্ছে ফিটাল হার্টে। কাজ করে কখন? কাজ করে হচ্ছে ফিটাল হার্টে। তো কেন ফিটাল হার্টে এই ইউস্টেশিয়ান ভালভটা কাজ করে? কালকে ওই ভিডিওতে হয়তো তোমরা ভালো মতো বুঝতে পারো নাই, দ্যাটস ওয়াই আমি জিনিসটা আবার একটু তোমাদের বোঝাতে চাই যে আমাদের ইউস্টেশিয়ান ভালভটা আমাদের ফিটাল হার্টে কাজ করে শুধু। মানে আমরা যখন বাচ্চা অবস্থায় থাকি, মায়ের পেটে থাকি, মায়ের পেটে থাকা অবস্থায় এই ভালভটা আমাদের কাজ করে। আমরা জানি মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ফুটা থাকে, যে ফিটাল হার্টের মধ্যে আমাদের একটা ছিদ্র থাকে। ফিটাল হার্টে একটা ছিদ্র থাকে কার মাঝখানে? রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ছিদ্র থাকে, এবং এই ছিদ্রটাকে আমরা বলি ফোরামেন ওভালি। এই ছিদ্রটাকে আমরা কি বলি? ফোরামেন ওভালি নামক একটা ছিদ্র থাকে। এই ছিদ্র পথে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে যায়। রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আমাদের লেফট অ্যাট্রিয়ামে যায়। তো রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যায়, মানে আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমাদের এই জায়গায় একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটা আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত আছে, রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে না, তখন এই ইউস্টেশিয়ান ভালভটা কি করবে? তখন এই ইউস্টেশিয়ান ভালভটা কি করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ধাক্কা দিয়ে এই জায়গায় পাঠিয়ে দিবে। ইউস্টেশিয়ান ভালভটার কাজ শুধু ফিটাল হার্টে। কি কাজ করে ইউস্টেশিয়ান ভালভটা? ফিটাল হার্টে এই যে ছিদ্র থাকে আমাদের ফোরামেন ওভালি নামক একটা ছিদ্র থাকে, এই ফোরামেন ওভালি নামক ছিদ্র দিয়ে যেন কার্বন ডাইঅক্সাইড রক্ত যায়, কার্বন ডাইঅক্সাইড রক্ত যেন নিচে না যায়। আমাদের ফিটাল হার্টে কার্বন
ডাইঅক্সাইড যুক্ত ভেন্ট্রিকলে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ আমাদের ফিটাল হার্টটা আমাদের কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করতে মেইনলি সাহায্য করে। তো ফিটাল হার্টটা আমাদের কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করতে সাহায্য করে, আর মায়ের হার্ট থেকে বা মায়ের দেহ থেকে আমরা অক্সিজেন সাপ্লাই পেয়ে থাকি আমাদের পুরো বডির। সো এই যে ছিদ্র আছে, এই ছিদ্র পথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যেতে সাহায্য করে এই ইউস্টেশিয়ান ভালভ। এই ইউস্টেশিয়ান ভালভটা দ্বারা কাজ করে কোথায়? ফিটাল হার্টে। ফিটাল হার্টে যে ছিদ্র থাকে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে, তাকে আমরা ফোরামেন ওভালি বলি। এই ফোরামেন ওভালিটা আমরা যখন জন্ম নেই তখন এই ছিদ্রটা আমাদের জন্মের সময় এইভাবে বন্ধ হয়ে যায়। তো এই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা স্বাভাবিক আছি, আর যদি বন্ধ না থাকে তখন আমরা বলি যে এই বাচ্চার হার্টে একটা ফুটা রয়েছে, বা এই ছেলের বা এই মেয়ের হার্টে একটা ফুটা রয়েছে। সো আমাদের নর্মালি এই ফুটাটা অফ হয়ে যায় আমাদের জন্মের পর, কারণ জন্মের পর আমাদের এই রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড সাপ্লাই যাওয়ার দরকার হয় না, কারণ জন্মের পর আমরা আমাদের নিজেদের দেহে পুরো ব্লাড সাপ্লাই করি, এবং আমাদের দেহে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড আলাদা রাখা প্রয়োজন। ফিটাল হার্টে বা মায়ের পেটে যখন থাকি তখন আমাদের অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড আলাদা রাখার স্পেসিফিক কোনো প্রয়োজনীয়তা ছিল না। দ্যাটস ওয়াই যে আমাদের এই ফিটাল হার্টটার মধ্যে একটা ছিদ্র থাকে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে। এই ছিদ্রকে আমরা বলি ফোরামেন ওভালি। এটা কি করে? রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডকে লেফট অ্যাট্রিয়ামে যেতে সাহায্য করে। তো ইউস্টেশিয়ান ভালভ কি করে? ধাক্কা দিতে সাহায্য করে এই জিনিসটাকে। সো আমরা যখন বড় হয়ে যাই তখন তো এই কাজ আর নাই। সো ইউস্টেশিয়ান কপাটিকা যেটা একদম সংযোগস্থলে আছে, ওর আর কোনো কাজ নেই। সো ও দেখা যায় আমাদের আমরা যখন বড় হয়ে যাই তখন এই ইউস্টেশিয়ান ভালভ আর সেভাবে কাজ করে না। কর্ডি টেন্ডনিতে আসবো, কর্ডি টেন্ডনি বুঝাবো মেহনাজ মাহিন। আর যে ফিটাল হার্টটা যদি একদিনে পারি, কখনো ছোট করে একটা ফিটাল হার্ট নিয়ে তোমাদের একটা ভিডিও করে দিব। তো এখন তাহলে আমাদের এই জিনিসটা গেল। এখন আমাদের এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই কার্বন ডাইঅক্সাইড জনিত রক্তটা আমাদের এই রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত যে রক্ত আছে সে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট অ্যাট্রিয়াম থেকে কে আসবে? রাইট ভেন্ট্রিকলে আসবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো ভাইয়া, কিন্তু হুট করে অন্য জায়গায় চলে যাবো। সো ভালো করে খেয়াল করো, আগের জিনিস পড়াচ্ছি দেখে আবার কি হচ্ছে যে চলে যাও না লাইফ থেকে। তো এই যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা থাকে, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা থাকে, সেই ভালভটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ। কি বলি? ট্রাইকাসপিড ভালভ। কেন আমরা কি ট্রাইকাসপিড ভালভ বলি? কারণ এখানে তিনটা কাস্প বা তিনটা কপাটিকা থাকে। এই ট্রাইকাসপিড ভালভটা আছে। এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন এখানে আসবে, সে তো পড়ে যাবে ট্র্যাপে। সে পড়ে যাবে কি? সে পড়ে যাবে ট্র্যাপে পড়ে গেল। কি ট্র্যাপে পড়লো? যে ও তো রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে পারছে না। সো দ্যাটস ওয়াই যে এখন কি করবে, এদিকে আবার এখানে যে মাংসপেশিগুলো আছে এরকম চাপ দিচ্ছে উপরের দিকে যাইতে বলতেছে রক্তকে। সো রক্ত যখন উপরের দিকে যাইতে নিবে তখন রক্তের কাছে ত্রাতা হিসাবে এখানে আবির্ভূত হয় যে একটা ধমনী। এই ধমনীর নাম কি আমরা জানি? যে এই ধমনীর নাম আমরা সবাই জানি, আমাদের সবার পরিচিত এই মির্জাফর ধমনী, যার নাম আমাদের পালমোনারি আর্টারি। পালমোনারি যে আর্টারি বা পালমোনারি ধমনী দুইটা আছে, এই পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী দুইটা আমাদের কোথায় ব্লাড সাপ্লাই দেয়? ব্লাড সাপ্লাই দেয় আমাদের লাংসে। এপাশে রাইট লাংস, এপাশে আমাদের লেফট লাংস। তো আমাদের লাংসে ব্লাড সাপ্লাই দেয় এই পালমোনারি ধমনী। তো এই যে ধমনী, এটাকে বলি আমরা পালমোনারি ধমনী, কারণ হৃৎপিণ্ড থেকে কোনো কিছু বের হলেই তাকে বলি ধমনী বলি। তো এই পালমোনারি ধমনী যে রয়েছে, এই পালমোনারি ধমনী আমাদের এখানে কপাটিকা থাকে। পালমোনারি ধমনীর এখানে যে কপাটিকাগুলা থাকে, এই কপাটিকাগুলাকে আমরা বলি সেমি লুনার কপাটিকা, কারণ দেখতে চাঁদের মতো, এবং শুধু চাঁদ না, অর্ধচন্দ্রাকৃতির মতো। তো এটাকে বলি আমরা সেমি লুনার কপাটিকা। অনেক সময় আমরা একে দেখি পালমোনারি সেমি লুনার কপাটিকা। কারণ কি? এটা কোথায় রয়েছে? এটা পালমোনারি আর্টারিতে রয়েছে। একে বলি আমরা পালমোনারি সেমি লুনার কপাটিকা। ওকে, সো এখন আমাদের এই যে কপাটিকাগুলো আছে, এই কপাটিকাগুলো রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে আছে। তো এখন তোমার কি মনে হয়, এই যে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম বারবার চলে আসে, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে আছে এই ট্রাইকাসপিড ভালভ। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে কি রয়েছে? এই ট্রাইকাসপিড ভালভ। তোমার মনে হয় যে এই ভালভ যে এমনি যুক্ত থাকবে, বা এই ভালভটা যুক্ত আছে যে এই জায়গায়, এই কোনো মানে যে পরিমাণ ব্লাড ফ্লো, এই ভালভ তো ছিঁড়ে যাবে যদি জাস্ট দুইটা ভালভ এভাবে যুক্ত থাকে। দ্যাটস ওয়াই এই ভালভগুলাকে আমাদের কোনো কিছু দ্বারা টেনে ধরে রাখতে হবে, কারণ ভালভগুলোকে যদি আমি টেনে ধরে না রাখি তাহলে এই ভালভগুলা
আমাদের কিন্তু কাজ করবে না ঠিকমতো, বা এই ভালভগুলোকে আমরা ঠিকমতো কর্মক্ষম পাবো না। দ্যাটস ওয়াই আমাদের এই যে ভেন্ট্রিকুলার যে মাসেল রয়েছে, এই ভেন্ট্রিকুলার মাসেল থেকে এরকম কিছু টেন্ডন যুক্ত হয়, তারপরে এই যে এখানে আছে এখান থেকেও কিছু টেন্ডন যুক্ত হয়। তো এই ভেন্ট্রিকুলার মাসেল থেকে কিছু টেন্ডন সাদা কালারের, যদি ছবি ভিডিও আসল দেখাতে পারি কখনো, তো এরকম সাদা কালারের কিছু জিনিস এই ভালভগুলোকে ধরে রাখে। এই যে আমাদের ভালভের ট্রাইকাস্পিডের মধ্যে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে ধরে রাখে। এই যে এখান থেকে কিছু উদিত অংশ যে ধরে রাখছে আমাদের এই ভালভগুলোকে, এদেরকে বলি আমরা কর্ডি টেন্ডনি। কি বলি? কর্ডি টেন্ডনি। কর্ডি কথাটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে, কর্ড মানে এটা কর্ডের মতো, সুতার মতো, এই জন্য বলি কর্ডি টেন্ডনি। এটার যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য হচ্ছে টেন্ডনের মতো, এই জন্য আমরা কি বলি? কর্ডি টেন্ডনি বলি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? এই যে আছে, এই হচ্ছে আমাদের। আচ্ছা, তোমরা প্রশ্ন করছো অনেকে, আমি জিনিসটা একবার তোমাকে ক্লিয়ার করে নেই, দেন তুমি হচ্ছে প্রশ্ন করো আমাকে। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে বসে আছি, এখানে কোনো প্রবলেম নেই। তো এটাকে কি বলে? কর্ডি টেন্ডনি বলি। এবং তোমরা তোমাদের প্রশ্নগুলা ক্লাসে করে ফেললেই ভালো, কারণ দেখা যায় যে ক্লাস শেষে অনেক সময় প্রশ্ন উত্তর দিতে পারি না অনেকে, আর অনেকে মেসেঞ্জারে প্রশ্ন করে। বাবা, মেসেঞ্জারে অনেক মেসেজ আসে, তোমাদের মেসেজ হারায় যায়। সো হয় হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো, আর সবচেয়ে বেস্ট হয় গ্রুপে পোস্ট করে সেখানে আমাকে ট্যাগ করে দিবা। আসিফ ইকবাল যে কাজটা করে, গ্রুপে পোস্ট করে ট্যাগ করে দেয়, সেটা করলে সবচেয়ে ভালো। তো আমাদের এই যে রাইট লাং আর লেফট লাংয়ে, তাহলে আমাদের যে ব্লাড যাচ্ছে, সেই ব্লাডটা আমাদের কোন ধরনের ব্লাড? সেই ব্লাডটা আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যাচ্ছে। ঠিক আছে, সেই ব্লাডটা আমাদের কোন ধরনের ব্লাড? সেই ব্লাডটা আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যে রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আমাদের কোথায় যাচ্ছে? আমাদের রাইট অ্যান্ড লেফট লাংয়ে যাচ্ছে। লাংসে গেলে, লাংসে অ্যালভিওলাস পর্যন্ত যখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা যায়, ব্লাডটা কি হয়? এই কার্বন ডাইঅক্সাইড আমরা হচ্ছে যে নাক দিয়ে বের করে দিই, এবং বাতাস থেকে কি নেই? অক্সিজেন নেই। তখন এই অক্সিজেন যুক্ত যে ব্লাড রয়েছে, অক্সিজেন যুক্ত ব্লাড আমাদের কিসের মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসে? আমাদের পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। কিসের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে? আমাদের পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। এবং কয়টা পালমোনারি শিরা বা কয়টা পালমোনারি ভেইন আমাদের লেফট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়? 4টা পালমোনারি ভেইন আমাদের লেফট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। 2টা হচ্ছে যে আসে লেফট লাং থেকে, আর 2টা আসে রাইট লাং থেকে। এরা কোন যুক্ত রক্ত নিয়ে আসে আমাদের হৃৎপিণ্ডে? এরা যে রক্তগুলো নিয়ে আসে সেগুলো হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড। কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। তো এই লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলারের মাঝখানেও একটা ভালভ থাকে। লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকুলারের মাঝখানে যে ভালভ থাকে, তাকে আমরা কি বলি? তার কাস্প 2টা। যেহেতু তার 2টা কাস্প, দ্যাটস ওয়াই আমরা তাকে বলি বাইকাস্পিড। কারণ কি? বাইকাস্পিড মানে তার কাস্প 2টা। কাস্পিড, বা এটাকে দেখতে টুপির মতো দেখা যায়, এই জন্য একে বলে মিট্রা। মিট্রা মানে হচ্ছে টুপি। মিট্রাল ভালভ, একটা বিশেষ ধরনের টুপি আছে। মিট্রাল এখানে গুগলে সার্চ দিবা, যেটা টুপি দেওয়া যায়, দেখা যাবে, এটাকে মিট্রাল ভালভ বলি। তো এই মিট্রাল ভালভ দিয়ে কার্বন ডাইঅক্সাইড জনিত যে রক্ত আছে, অক্সিজেন যুক্ত যে রক্ত আছে, এই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের কোথায় চলে আসে? লেফট ভেন্ট্রিকলে চলে আসে। তো লেফট ভেন্ট্রিকলে যখন চলে আসে, তখনও সে আবার একটা মহা ঝামেলায় পড়ে, যে লেফট ভেন্ট্রিকল থেকে তো রাইট ভেন্ট্রিকলে আসা যাচ্ছে না, কিন্তু আবার এই দিকের যে মাসেল পুরু, সেটা আমরা চাপ দিচ্ছে। চাপ দিলে কি হবে? উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার জন্য সে দেখতে পাইলো তার কাছেও ত্রাতা হিসেবে এখানে একটা বড় ধমনী উন্মুক্ত হয়। যে বড় ধমনীটা উন্মুক্ত হয়, এই বড় ধমনীটাকে আমরা কি বলি? এই বড় যে ধমনীটা উন্মুক্ত হয়, এই বড় ধমনীটাকে আমরা বলি মহাধমনী। বড় ধমনীটাকে আমরা কি বলি? বড় ধমনীটাকে বলি আমরা মহাধমনী, বা এটাকে বলি আমরা অ্যাওর্টা। কারণ আমাদের সারা দেহে এই কার্বন অক্সিজেনযুক্ত যে রক্ত যে ধমনীগুলো যায়, সেই ধমনীগুলো সবার তৈরি এটা থেকে। এই জন্য আমরা একে বলি কি? মহাধমনী বা অ্যাওর্টা বলি। এই জন্য আমরা কি বলি? মহাধমনী বা অ্যাওর্টা বলি। এই জন্য আমরা মহাধমনী বা অ্যাওর্টা বলি। এখানে যে কপাটিকা থাকে, সেই কপাটিকাটাও সেম, এটাকেও আমরা সেমিলুনার কপাটিকা বলি। কিন্তু এখানে যে কপাটিকা থাকে, তাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। যেহেতু সে অ্যাওর্টার মধ্যে আছে, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা বলি। এখন এইখান দিয়ে যখন অক্সিজেনযুক্ত রক্তগুলো উঠবে, যেহেতু হচ্ছে যে আমাদের ধমনীর এই জায়গাটা উঠতেছে, এই জায়গাটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অ্যাওর্টা। যেহেতু এই ধমনীর এই জায়গাটা ধনুকের মতো বাঁকে আছে, সেজন্য আমরা একে বলি আর্চ অফ দ্য অ্যাওর্টা। এবং হচ্ছে এই যে নেমে যাচ্ছে, এই নামাংশটাকে বলি আমরা ডিসেন্ডিং অ্যাওর্টা। সো এই ডিসেন্ডিং অ্যাওর্টা যে জায়গা দিয়ে যাবে, সে জায়গায় আমাদের ব্লাড সাপ্লাই দিয়ে যাবে। এবং হচ্ছে এই ডিসেন্ডিং অ্যাওর্টাটা যখন ডায়াফ্রামটাকে পাস করে যায়, যে এই যে ধরো ডায়াফ্রামের পরবর্তী অংশে যখন ডিসেন্ডিং অ্যাওর্টাটা নিচে নামে, তখন তার নাম হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল
অ্যাওর্টা। এখন অনেক বইয়ের মধ্যে না এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চও দেওয়া আছে, বাট তোমাদের জানা লাগবে না, তোমরা জাস্ট আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চগুলো জানবা যে আর্চ অফ দ্য অ্যাওর্টার মধ্যে আমাদের কি কি ব্রাঞ্চ থাকে। আর্চ অফ দ্য অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থেকে আমাদের 3টা ব্রাঞ্চ আসে, তাকে আমরা বলি বিসিএস দিয়ে মনে রাখি। তোমাদের অলরেডি ভিডিওর মধ্যে লিখে দিয়েছি যে বি দ্বারা কি ব্রাকিওসেফালিক, সেফালিক, সেফালিক। সি দ্বারা কি লেফট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড। এস দ্বারা কি লেফট সাবক্ল্যাভিয়ান। ঠিক আছে, তো এই ব্রাকিওস লেফট কমন ক্যারোটিডটা আমাদের কোথায় সাপ্লাই দেয়? লেফট কমন ক্যারোটিডটা আমাদের সাপ্লাই দেয় আমাদের এই গলার উপরের যে রিজিয়ন আছে, সাবক্ল্যাভিয়ান আমাদের হাতে সাপ্লাই দেয়। এবং হচ্ছে ব্রাকিওসেফালিকটা পরবর্তীতে ভাগ হয়ে এই ব্রাকিওসেফালিক আবার দুই ভাগে ভাগ হয়। একটাকে বলি আমরা রাইট কমন ক্যারোটিড, আরেকটাকে আমরা বলি লেফট কমন ক্যারোটিড। আর সরি লেফট রাইট কমন ক্যারোটিড, আর একটা হচ্ছে রাইট সাবক্ল্যাভিয়ান আর্টারি। এখন হচ্ছে আমাদের এই যে রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্ল্যাভিয়ান, তাই রাইট কমন ক্যারোটিড কই সাপ্লাই দিবে? আমাদের রাইট পাশে এই গলার উপরের অংশ। লেফট কমন ক্যারোটিড কই সাপ্লাই দিবে? লেফট সাইডে গলার উপরের অংশ। স্যার রাইট সাবক্ল্যাভিয়ান কই দিবে? রাইট হাতে। লেফট সাবক্ল্যাভিয়ান কই দিবে? লেফট হাতে। আর এই কমন ক্যারোটিডটা আবার দুইটা ভাগে ভাগ হয়। কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড দুইটা ভাগে ভাগ হয়, একটাকে আমরা বলি ইন্টারনাল, আরেকটাকে আমরা বলি এক্সটার্নাল। ইন্টারনাল, আরেকটাকে আমরা বলি এক্সটার্নাল। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার আমাদের। এর মাঝখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, কারণ এগুলো আগের পড়া। আমরা এরপর চলে যাব সিস্টল ডায়াস্টলে, চলে যাব কার্ডিয়াক সাইকেলে চলে যাব। ঠিক আছে, এটুকুর মধ্যে যার প্রশ্ন থাকে সে প্রশ্ন করো। সেফালিক টার্মটা কি? কেফালিক, হ্যাঁ কেফালো মানেই তো ব্রেন, কেফালো মানে ব্রেন। করোনারি সাইনাস কি? আচ্ছা, করোনারি সাইনাসের কথাটা এখনো বলিনি। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের হার্ট, ফুসফুস রক্ত যুক্ত অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে আলাদা? ফুসফুস কার্বন ডাইঅক্সাইড তো থাকবে হচ্ছে পালমোনারি আর্টারিতে, তাই না? কার্বন ডাইঅক্সাইড থাকবে পালমোনারি আর্টারিতে, আর হচ্ছে অক্সিজেন থাকবে কোথায়? পালমোনারি ভেইনে। তো এরা তো বেরই হয় না, আর্টারি আর ভেইন থেকে তো বেরই হয় না। আর এই ব্যাপারটা আরও হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবা যে যখন পঞ্চম অধ্যায় পড়াবো, তখন আমাদের অ্যালভিওলাসের চারপাশে কীভাবে হচ্ছে যে ব্লাড সাপ্লাই হয়। কর্ডি টেন্ডুনি শুধু রাইট সাইডে না, না দুই পাশেই থাকে কর্ডি টেন্ডুনি। কর্ডি টেন্ডুনির কাজ হচ্ছে ভালভগুলোকে ধরে রাখা, এ পাশেও থাকে, দেখাইনি। ভালভগুলোকে ধরে রাখতে হবে। বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভকে ধরে রাখে, ওই ভালভটাকে সেভাবে ধরে না, ওই যে কি বলে এটাকে, সেমিলুনারগুলোকে সেভাবে ধরে না। করোনারি সালকাস, করোনারি সালকাস হচ্ছে আমরা হৃৎপিণ্ডটাকে বাইরে থেকে যখন দেখি, বাইরে থেকে দেখলে হৃৎপিণ্ডের একেবারে উপরের অংশটা একটা নিচু জায়গা পাওয়া যায়। সেই নিচু জায়গাটাকে বিজ্ঞানীরা প্রথমে নাম দিছে সালকাস। নিচু জায়গাটাকে প্রথমে বিজ্ঞানীরা কি নাম দিছে? সালকাস নাম দিছে। সালকাস নেওয়ার পর বিজ্ঞানীরা আবিষ্কার করলে এই জায়গা দিয়ে করোনারি সাইনাস যায়, বা এখান থেকে করোনারি আর্টারি যায়, মানে করোনারি ধমনী যায়। যেহেতু করোনারি ধমনী যায়, এই জন্য নাম হয়ে গেছে কি করোনারি সালকাস। পরবর্তীতে দেখতে পেল যে করোনারি সালকাসটা আসলে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা আলাদা, মানে মাঝখানের একটা অংশ। এই করোনারি সালকাসটা এই যে আমাদের হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা এর সাথে কোরিলেট করে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টার ঠিক উপরে করোনারি সালকাস থাকে। তার মানে বাইরে থেকে করোনারি সালকাস দেখে তুমি বুঝতে পারবা যে করোনারি সালকাসটা আমাদের কি গঠন করে। করোনারি সালকাসটা হচ্ছে আমাদের এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ডিমার্কেশন করে। হ্যাঁ, করোনারি সাইনাস কি? দেখো, সাইনাস মানে প্রসারিত শিরা। সাইনাস মানে কি? প্রসারিত শিরা। শিরা যখন প্রসারিত হয়ে যায় বা শিরা যখন ডায়ালেটেড অবস্থায় থাকে, তখন তাকে আমরা সাইনাস বলি। সাবক্ল্যাভিয়ান নিয়ে একটা কোশ্চেন ছিল, ওইটা একটু বলেন, কি কোশ্চেন ছিল সাবক্ল্যাভিয়ান নিয়ে? সাবক্ল্যাভিয়ান কোথায় রক্ত নিয়ে যাবে? আপার লিম্বে। সাবক্ল্যাভিয়ান কি? সাবক্ল্যাভিয়ান রক্ত নিয়ে যায় কোথায়? আপার লিম্ব, হাতে নিয়ে যায়, হাতে নিয়ে যায়, একে বলে আপার লিম্ব। কলামনি কর্নি, আচ্ছা কলামনি কর্নি বলছি।
হ্যাঁ, শুধু বাল্বিক কর্ডি টেন্ডনই থাকবে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোথায় ব্লাড সাপ্লাই দেয়? অ্যাবডোমিনাল অ্যাওর্টা অ্যাবডোমেনে ব্লাড সাপ্লাই দিবে। অ্যাবডোমিনে ব্লাড সাপ্লাই দেওয়ার পর অ্যাবডোমেনের পরবর্তী যে অংশগুলো আছে যত নিচে নামবে, সো যেখানে ব্লাড সাপ্লাই দিবে সেই অনুযায়ী তার নাম হবে। সো অ্যাবডোমেন থেকে যখন সে ধীরে ধীরে নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকলে দেখা যায় কিডনিতে যখন সাপ্লাই দিবে তখন তার নাম হয়ে যাবে রেনাল আর্টারি। যখন ও আমাদের টেস্টিসে সাপ্লাই দিবে হয়ে যাবে টেস্টিকুলার আর্টারি। ওভারিতে সাপ্লাই দিলে ওভারিয়ান আর্টারি। নিচে নেমে তার অবস্থান অনুযায়ী সে ব্লাড সাপ্লাই দিবে। করোনারি সাইনাস, সাইনাস আচ্ছা, সেমিলুনার কি আর কর্ডি টেন্ডন, সেমিলুনারে কর্ডি টেন্ডনই থাকে, সেমিলুনারে সেইভাবে কর্ডি টেন্ডনই থাকে না। লোয়ার লিম্বে কে ব্লাড সাপ্লাই দেয়? লোয়ার লিম্বে দেখা যায় যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে না, মানে আমাদের এই ডায়াফ্রামের নিচে যা আছে সবগুলা থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ভাগ ভাগ হয়ে ব্লাড সাপ্লাই দেয়। লোয়ার লিম্বে দেখা যায় কিছু ইলিয়াক আর্টারি বা ইলিয়াক ধমনী নাম আছে কিছু, তারপর অনেকগুলা ধমনী ভাগ হয় লোয়ার লিম্বের জন্য, অ্যাবডোমিনের জন্য। তো এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা ভাগ হয়ে 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 নানা জায়গায় ব্লাড সাপ্লাই দেয়। আচ্ছা, আমি একটু এই জায়গাটা একটু মুছি, ওকে, এই জায়গাটা একটু মুছি, এই জায়গাটা একটু মুছে, এই ধরো আমাদের, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকলের মধ্যে এই ধরো একটা ভালভ আছে, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলের ভালভটাকে তুমি জানো ট্রাইকাসপিড ভালভ। সেই ট্রাইকাসপিড ভালভকে ধরার জন্য ভাইয়া মাত্র তোমাদের বলছি যে এই যে টেন্ডনগুলা থাকে এই টেন্ডনগুলাকে আমরা বলি কর্ডি টেন্ডনি দ্বারা ভালভগুলাকে ধরে রাখে। সো কর্ডি টেন্ডনি দ্বারা ভালভকে ধরার আগে কি হয়, যে জায়গা থেকে টেন্ডনগুলা তৈরি হবে, এই মায়োকার্ডিয়ামের যে জায়গা থেকে টেন্ডনগুলো তৈরি হবে সেই জায়গাটা এরকম একটু প্রলম্বিত হয়, সেই জায়গাটা এরকম একটু চেঞ্জ ঘটে, সেই জায়গার টিস্যুর মধ্যে এই হার্ট ভালভগুলোকে ধরে রাখার জন্য, এই কর্ডি টেন্ডন তৈরি করার জন্য। এই যে চেঞ্জটা ঘটলো সেই জায়গার যেখান থেকে টেন্ডনগুলো তৈরি হয় সেই জায়গার মাসেলে এই জায়গাটাগুলোকে দেখতে কলামের মতো হয়, সেই জন্য বলা হয় কলামনার কর্নি। এই জন্য এদের কী বলা হয়? কলামনার কর্নি। আর এই যে যা দিয়ে আমাদের এই ভালভগুলোকে ধরে রাখে তাদেরকে আমরা বলি কর্ডি টেন্ডন, ঠিক আছে, ওকে। তারপর তোমরা করোনারি সাইনাস বোঝো না, আমার অনেকগুলো স্টুডেন্ট করোনারি সাইনাস বোঝে না। করোনারি সাইনাস, সাইনাস মানে মনে রাখবা সাইনাস ইজ এ ডায়ালেটেড ভেইন। তো আমাদের এই করোনারি ভেইন যে আছে না, করোনারি ভেইনটা যখন প্রসারিত হয়ে যায় তখন আমরা তাকে বলি করোনারি সাইনাস বলি, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে ছিদ্রটা এটা জন্মের সাথে সাথে বাচ্চা যখন চিৎকার দেয় না, ফার্স্টে চিৎকার দেওয়ার সাথে সাথে এইটা অফ হয়ে যায়। চিৎকার দেওয়ার সাথে এখন জিজ্ঞাসা করবো ভাই কী সম্পর্ক, চিৎকার দিলে কী হয়? দেখা যায় এখানে বাল্ব যেটা বা এখানে একটা পর্দার মতো তৈরি হতে থাকে। তো বাচ্চা যখন চিৎকার দেয়, খুব জোরে শ্বাস নেয়, মানে প্রচণ্ড বাতাস যায় তার ফুসফুসের ভেতর, তখন হচ্ছে যে পুরো দেহটা অ্যাক্টিভ হয়ে যায় এবং পুরো ব্লাড সাপ্লাই শুরু হয়। সো ব্লাড সাপ্লাই যখন শুরু হয় তখন হচ্ছে যে প্রেশারের কারণে এই যে পর্দাটা ছিল ঠাস করে লেগে যায়। সো দ্যাটস ওয়াই বাচ্চা কান্না করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ডাক্তার বাচ্চা হওয়ার পর ডাক্তার বাচ্চাকে পিটায় টিটায় যেভাবেই হোক কান্না করানোর চেষ্টা করে। থিবেশিয়ান কপাটিকা কি? আচ্ছা আচ্ছা, আমি এই ছবিটাকে একটু ক্লিয়ার করতেছি, ঠিক আছে। আচ্ছা, থিবেশিয়ান কপাটিকা আসবে, এই ছবির সাথে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আমি বোর্ডটা একটু কিছু জিনিস একটু ক্লিয়ার করি, ঠিক আছে। ওকে, তো কোথা দিয়ে কি আসে আশা করি অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, যে কোন জায়গা দিয়ে কি আসে কোন জায়গা দিয়ে কি আসে না। তোমাদের এই পর্যন্ত যতবার পড়ানো হয়েছে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো
তো এখানে একটা প্রশ্ন আসছে যে থিবেশিয়ান কপাটিকাটা আসলে কি। থিবেশিয়ান কপাটিকাটা হচ্ছে আমাদের এই যে আর্চ অফ দ্য অ্যাওর্টা আছে না, এই আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে একটা ধমনী বের হয়, সেই ধমনীটাকে আমরা বলি করোনারি ধমনী। সেই ধমনীটাকে আমরা কি বলি, সেই ধমনীটাকে বলি আমরা করোনারি ধমনী। সেই করোনারি ধমনীর কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই দেওয়া, হৃৎপিণ্ডের যে আমাদের হৃৎকোষগুলো রয়েছে সেই হৃৎকোষগুলোকে ব্লাড সাপ্লাই দেওয়া। তো হৃৎকোষগুলোকে ব্লাড সাপ্লাই দিলে হৃৎকোষ তার থেকে কী নেবে, অক্সিজেন নেবে, অক্সিজেন নিয়ে হৃৎকোষ মাইটোকন্ড্রিয়া ইউজ করে এটিপি তৈরি করবে। এই যে এটিপি তৈরি হলো, এটিপি তৈরি হওয়ার ফলে আমাদের কী হবে, আমাদের হৃৎকোষগুলো কাজ করবে। কিন্তু একই সাথে ইন দ্য মিন টাইম কী কাজ হবে, ইন দ্য মিন টাইম আমাদের এই যে হৃৎপেশিগুলো রয়েছে এই হৃৎপেশিগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইড প্রবাহের জন্য যাকে প্রয়োজন হবে তাকে বলবো আমরা শিরা বলবো। সো এখান থেকে আমাদের করোনারি শিরা তৈরি হবে। সো একই সাথে ধরো আমাদের করোনারি আর্টারি থেকে আলটিমেটলি করোনারি শিরাও তৈরি হবে। এই করোনারি শিরা যখন আমাদের তৈরি হবে, এই করোনারি শিরাগুলা যে করোনারি শিরা, এই করোনারি শিরাগুলা আমাদের প্রসারিত হয়ে যায়। করোনারি শিরাগুলা কিছুটা প্রসারিত বা ডায়ালেটেড অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলি করোনারি সাইনাস। তখন আমরা কি বলি, করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস হচ্ছে আমাদের এই ডান অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। করোনারি সাইনাস কোথায় উন্মুক্ত হয়, করোনারি সাইনাস উন্মুক্ত হয় আমাদের ডান অ্যাট্রিয়ামে। করোনারি সাইনাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে তা এই ডান অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। সো করোনারি সাইনাসের সংযোগস্থলে সেজন্য একটা কপাটিকা থাকে, সেই কপাটিকাকে আমরা কি বলি, সেই কপাটিকাকে আমরা বলি থিবেশিয়ান কপাটিকা। করোনারি সাইনাসে যে কপাটিকা থাকে সেই কপাটিকাকে আমরা কি বলি, থিবেশিয়ান কপাটিকা বলি। করোনারি সাইনাসে যে কপাটিকা থাকে তাকে বলি আমরা থিবেশিয়ান কপাটিকা। ক্লিয়ার এবার করোনারি সাইনাস কি, থিবেশিয়ান কপাটিকা কি? এই কপাটিকা থাকার গুরুত্বটা কি? থাকার গুরুত্ব হচ্ছে যে এই সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভাতে তো প্রচুর ব্লাড আসতেছে, করোনারি সাইনাস তার নিজের কার্বন ডাইঅক্সাইড জনিত ব্লাডটা দিচ্ছে, তারপর সে তার ভালভটা অফ করে দেয় যেন তার ভেতর কিছু প্রবেশ করতে না পারে। আর ঠিক আছে, কারণ উপর থেকে নিচ থেকে প্রচুর পরিমাণ ব্লাড ফ্লো আসছে। ওকে, এখন আসো আমরা একটু ডিপে যাব এবার। হ্যাঁ, বাইকাসপিড ট্রাইকাসপিড কথাটুকু কি থাকবে? আচ্ছা থাকুক, এখান থেকে কর্ডি টেন্ডনি কথাটা মুছে দিই। সো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের একটা ডায়াগ্রামেটিক পিকচার এবং হৃৎপিণ্ডের ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারে মোটামুটি আমরা এক্সপার্ট হয়ে গিয়েছি। আমরা এখন হৃৎপিণ্ডের ব্লাড সাপ্লাই কোথায় কীভাবে হয় এটা আমরা বলতে পারবো বা কাউকে বুঝাতে পারবো, তোমরা যদি ক্লাস করার পর নিজে একবার পড়ে থাকো। অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে করোনারি সাইনাস তৈরি হয় না। আমি যদি বলে থাকি অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে করোনারি সাইনাস তৈরি হয় তাহলে সেটা ভুল বলেছি। অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে করোনারি আর্টারি তৈরি হয়, অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে করোনারি আর্টারি তৈরি হয়। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে করোনারি আর্টারি তৈরি হয়। সেই করোনারি আর্টারিটা আমাদের কোষগুলা যখন ব্লাড সাপ্লাই দেয়, ব্লাড সাপ্লাই দিলে সেখান থেকে পরবর্তীতে করোনারি শিরা তৈরি হয়। আমার তো মনে হয় না আমি বলছি যে করোনারি সাইনাস মানে করোনারি সাইনাস তৈরি, আমি করোনারি আর্টারিই বলছি। আমার যতটুকু মনে আছে আমি করোনারি আর্টারিই বলেছি, যদিও ভুল বলে থাকি আবার ঠিক করে দিলাম যে করোনারি আর্টারি বেরোয়, নট করোনারি সাইনাস। ঠিক আছে, এবং এই যে একটা কোষের মধ্যে যখন ব্লাড সাপ্লাই দিবে, কোষের মধ্যে ব্লাড সাপ্লাই দিলে এটা ধরো হচ্ছে আমাদের আমার যতটুকু খেয়াল আছে আমি করোনারি মানে হচ্ছে যে আর্টারি বলছিলাম, ভুলও বলতে পারি বাট মনে তো হয় না ভুল বলছি, বলতেও পারি, মানুষ মাত্রই ভুল, আমার স্লিপ অফ টাং হয়ে যায়। সো এটা হচ্ছে ধরো আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। সেই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে আমাদের এই যে তৈরি হচ্ছে সেটাকে বলি আমরা করোনারি আর্টারি। করোনারি আর্টারিটা আমাদের হচ্ছে যে কি, করোনারি আর্টারি থেকে তারপর একটা কোষের মধ্যে ব্লাড গিয়ে আমাদের তৈরি হচ্ছে কি করোনারি ভেইন। সেই করোনারি ভেইনগুলো যখন এরকম প্রসারিত হয়ে যায় তখন আমরা করোনারি ভেইন প্রসারিত অবস্থায় তখন আমরা কী বলি, করোনারি সাইনাস বলি। এবং এই যে আমাদের ব্লাড আমাদের যে কোষটা, এই কোষটাকে আমরা কি বলি, মায়োকার্ডিয়াম বলি। একে আমরা কি বলি, মায়োকার্ডিয়াম বলি। এবার ক্লিয়ার হয়েছে? এই করোনারি সাইনাসটা আমাদের হচ্ছে
কোথায় উন্মুক্ত হয়? করোনারি সাইনাসটা আমাদের হচ্ছে যে এই যে ধরো রাইট অ্যাট্রিয়াম, এটা ধরো আমাদের রাইট অ্যাট্রিয়াম, করোনারি সাইনাসটা আমাদের এই রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। করোনারি সাইনাসটা রাইট অ্যাট্রিয়ামে যেখানে উন্মুক্ত হয় সেখানে একটা ভালভ থাকে, সেই ভালভটাকে আমরা কি বলি? সেই ভালভটাকে আমরা বলি থিবেশিয়ান ভালভ। এবার ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এর থেকে ভাইঙ্গা আর কেমনে পড়াবো বলো, এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো যে এই করোনারি আর এই যে সংবহন সিস্টেমটা, এটাকে আমরা বলি করোনারি সংবহন। এই সংবহনটাকে আমরা কি বলি? এই সংবহনটাকে বলি আমরা করোনারি সংবহন। যে এই যে আমাদের সার্কুলেশন সিস্টেম, এটাকে বলি আমরা করোনারি সংবহন বা করোনারি সার্কুলেশন। দেখো তো এবার ঠিক আছে কিনা, এবার ক্লিয়ার কিনা। অনেকে এই জিনিসটার মধ্যে প্যাচগোছ লাগায় ফেলতেছে, এবার ক্লিয়ার কিনা দেখো। সিএ করোনারি আর্টারি, সিভি করোনারি ভেইন, সেই ভেইনটা যখন প্রসারিত হয়ে যায় তখন তাকে বলি করোনারি সাইনাস। করোনারি সাইনাস উন্মুক্ত হয় রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে যেখানে করোনারি সাইনাস উন্মুক্ত হয় সেখানে একটা ভালভ থাকে, সেই ভালভটাকে আমরা কি বলি? থিবেশিয়ান ভালভ। এবার দেখো যারা কনফিউজ ছিল বা যারা বুঝতেছিল না তারা ক্লিয়ার কিনা ব্যাপারটা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাইলে যারা নোট করতেছে সুন্দর করে তারা একটা এই জিনিসটা আমরা হচ্ছে যে তাইলে আমরা সংবহন সিস্টেমটা পড়ে ফেলি। সংবহন তন্ত্র, মানবদেহে 4 ধরনের সংবহন তন্ত্র বা সার্কুলেশন সিস্টেম দেখা যায়। মানবদেহে কয় ধরনের সংবহন সিস্টেম দেখা যায়? মানবদেহে 4 ধরনের সংবহন সিস্টেম দেখা যায়। আমাদের হচ্ছে যে সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র হচ্ছে আমাদের 4 ধরনের। 1 নম্বরে হচ্ছে কি? 1 নম্বর যেটা তাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। 2 নম্বরে যেটা তাকে আমরা বলি পালমোনারি সংবহন। 3 নম্বরে পোর্টাল সংবহন। 4 নম্বরে করোনারি সংবহন। এই 4 ধরনের সংবহন সিস্টেম আমরা মানবদেহে দেখতে পাই। এইখানে যে সংবহনটা লিখছি এটা করোনারি সংবহন। সো যারা নোট করতেছো তাহলে 4 নম্বরটা নোট করে ফেলো যে করোনারি সংবহন। এই সেলটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম মানে কি? হৃৎপেশি না? কার্ডিয়াম মানে আমাদের মায়োকার্ডিয়ামে যে রয়েছে, মায়োকার্ডিয়ামেই তো ব্লাড সাপ্লাই দেয়। করোনারি ধমনী কোথায় ব্লাড সাপ্লাই দেয়? মায়োকার্ডিয়ামে না? তো আমরা করোনারি সংবহনটা লিখে ফেলছি এখানে, ঠিক আছে? করোনারি সংবহন আমাদের লেখা শেষ। করোনারি সংবহন আমাদের বইয়ের মধ্যে ভাবে বলা আছে বা বইয়ের মধ্যে আমাদের করোনারি সংবহনকে এভাবে দেখানো হয়েছে যে সিস্টেমিক ধমনী, সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনী, করোনারি ধমনী থেকে হৃৎপেশি, হৃৎপেশি থেকে করোনারি শিরা, করোনারি শিরা থেকে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। তার মানে করোনারি সংবহন আমাদের বই অনুযায়ী এভাবে, আমাদের বই অনুযায়ী ফ্লো চার্টটা করেছে কিভাবে? হ্যাঁ, মায়োকার্ডিয়াম দিয়েই, মানে হচ্ছে মায়োকার্ডিয়ামের মধ্য দিয়ে প্রবাহিত, এটা জাস্ট এভাবে ওপেনিং হয়ে যায়, পেছন দিয়ে সেভাবে জাস্ট ওপেনিং থাকে। তো আমাদের বইয়ের মধ্যে এটা কিভাবে লিখছে? আমাদের বইয়ের মধ্যে এটা লিখছে এভাবে যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা লেখেনি আমাদের বইয়ের মধ্যে, আমাদের বই লিখছে সিস্টেমিক ধমনী। সো অ্যাসেন্ডিং অ্যাওর্টাই আমাদের একটা সিস্টেমিক ধমনীর অংশ। তো অ্যাসেন্ডিং অ্যাওর্টা না লিখে আমাদের বইয়ের মধ্যে এটাকে লিখছে সিস্টেমিক ধমনী। সিস্টেমিক ধমনী থেকে আমাদের কি ধমনী তৈরি হয়? করোনারি ধমনী। করোনারি ধমনী, করোনারি ধমনী থেকে আমাদের কি তৈরি হয়? করোনারি ধমনী থেকে আমাদের যায় হৃৎপেশি, হৃৎপেশি থেকে আমাদের কি তৈরি হয়? হৃৎপেশি থেকে তৈরি হয় আমাদের করোনারি শিরা, করোনারি শিরা। তো আমাদের বইয়ের মধ্যে না আর করোনারি সাইনাস টাইনাস এসব ঝামেলার মধ্যে যায়নি। করোনারি শিরা কোথায় উন্মুক্ত হয়? করোনারি শিরা উন্মুক্ত হয় ডান অলিন্দে উন্মুক্ত হয়। সো আমি তোমাদের ইন ডিটেলস ছবি এঁকে দেখায় দিছি। এটা হচ্ছে আমাদের পুরো সার্কুলেশন সিস্টেম, করোনারি সংবহন। তার মানে এটা হচ্ছে আমাদের করোনারি সংবহনের সার্কুলেশন সিস্টেম। সো এই সার্কুলেশন সিস্টেমের ছবিটা তোমার মনে রাখলে তোমার পরীক্ষায় এই জিনিস আর ভুল হবে না আশা করি। আমার এখানে কোনো বাফারিং হয় না, যার বাফারিং হয় তার নেটে সমস্যা, নেট ঠিক করে নাও।
একদম ক্লিয়ার আজকে নেট। বাফারিং হচ্ছে, ক্লিয়ার আছে না? আমি তো ক্লিয়ার দেখছি, মানে ল্যাপটপে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। ওকে, সো করোনাই সংবহন গেল। হ্যাঁ, এবার আসা হচ্ছে আমাদের, এটা মুছে ফেললাম। এবার আসা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন, এটা ছোট করে দেই। এবার আসা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন বলতে আসলে বোঝানো হয় আমাদের সারা দেহে যে ব্লাড সাপ্লাইয়ের যে প্রসিডিউরটা আছে, এই সারা দেহে আমাদের ব্লাড সাপ্লাইয়ের যে প্রসিডিউর, তাকে আমরা বলি সিস্টেমিক সংবহন বলি। সিস্টেমিক সংবহন মানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আমার সারা দেহে যাওয়া, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত ব্লাড আমার চলে আসা। এখন তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো, আমার সারা দেহে অক্সিজেনেটেড ব্লাড যে যায় তার সূচনা কোথা থেকে হয়? সূচনা তোমরা জানো যে পালমোনারি আর্টারি থেকে হয় না, হয় এই অ্যাওর্টা বা মহাধমনী থেকে। এবং এই মহাধমনী যে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যায়, এই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের কোথায় থাকে? এই অক্সিজেনেটেড ব্লাডটা থাকে কিন্তু আমাদের এই লেফট ভেন্ট্রিকল। অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় থাকে? আমাদের লেফট ভেন্ট্রিকলে থাকে। তার মানে কোথায় থাকে? আমাদের এই ডান নীল, আমাদের এই বাম নিলয়ে থাকে। তার মানে সিস্টেমিক সংবহন আমাদের কোথা থেকে শুরু হয়? এই বাম নিলয় থেকে শুরু হয়। বাম নিলয় থেকে যে অক্সিজেনেটেড ব্লাড রয়েছে, এটি এই ভেন্ট্রিকুলার চাপের কারণে কার মাধ্যমে যাবে? মহাধমনীর মাধ্যমে যাবে। মহাধমনী, এই মহাধমনী আমাদের দেহের যত কোষ এবং টিস্যু রয়েছে, সেই দেহ কোষ এবং টিস্যুতে ব্লাড সাপ্লাই দেয়। দেহ কোষ এবং টিস্যুতে ব্লাড সাপ্লাই দেয়। ব্লাড সাপ্লাই দিয়ে এই মহাধমনীতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। কোন যুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে মহাধমনী? মহাধমনী ইজ ফিল্ড উইথ অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে মহাধমনী। সো মহাধমনী আমাদের প্রতিটা কোষে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে। এই অক্সিজেন যুক্ত যে ব্লাডটা নিয়ে যাচ্ছে, তখন আমাদের প্রতিটা কোষ কি করছে? সেখানে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে আসবে? কার্বন ডাইঅক্সাইড আমাদের শিরার মাধ্যমে আসবে। এবং অনেকগুলো শিরা একসাথে মিলে কি তৈরি করে? মহাশিরা তৈরি করে। এই যে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, এই হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা। এই সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা কোথায় উন্মুক্ত হয়? আমাদের ডান অলিন্দে উন্মুক্ত হয়, এই ডান অলিন্দে উন্মুক্ত হয়। সো এই যে ব্যাপারটা খেয়াল করে দেখো, এই পুরা ব্যাপারটায় বা এই চক্রটার মধ্যে কিন্তু আমার পুরা দেহের সকল কোষ বাদ দিলে কি শুধু ফুসফুস বাদে আমার দেহে পুরা সকল কোষে অক্সিজেনযুক্ত রক্ত যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসার পুরা প্রসিডিউর। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় চলে যায়? আমাদের মহাধমনীর মাধ্যমে আমাদের সারা দেহে ডিস্ট্রিবিউট হতে থাকে। সারা দেহের সকল কোষ ও টিস্যুতে ডিস্ট্রিবিউট হওয়ার পর সকল কোষ আর টিস্যু অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড শিরার মাধ্যমে আসতে থাকে। সবগুলো ছোট ছোট শিরা মিলে মহাশিরা তৈরি করে। একটাকে আমরা বলি ঊর্ধ্ব মহাশিরা, একটাকে বলি নিম্ন মহাশিরা। এই মহাশিরাগুলো কোথায় উন্মুক্ত হয়? মহাশিরাগুলো ডান অলিন্দে উন্মুক্ত হয়। ক্লিয়ার? তো এখন আমাদের আজমল স্যারের বই যখন তুমি পড়তে যাবা, আজমল স্যারের বইয়ে উনি করছে কি, ডান অলিন্দের পর এটা টান দিয়ে লেখছে ডান নিলয়। হ্যাঁ, আমি জানি ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যাবে, এটা আমি সবাই জানি যে ডান অলিন্দতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, সেই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়ে এই আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, এটা আমি কিন্তু জানি। কিন্তু হচ্ছে আমার কাছে এই ডান নিলয় পর্যন্ত এটাকে যাওয়া যুক্তিযুক্ত মনে হয় না, কারণ ডান নিলয় পর্যন্ত যাওয়াটা এর কাজ না। কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আসাই এর কাজ। কিন্তু তুমি যদি ডান নিলয় দাও,
কোনো সমস্যা নেই। বাট হচ্ছে যে এতটুকুই হচ্ছে আমাদের মেইন সিস্টেমিক সংবহন, কারণ ডান নিলয় থেকে আমাদের পালমোনারি সংবহন শুরু হয়। সো ব্যাপারটা একটু সাংঘর্ষিক ব্যাপার, এবং আমি কয়েকটা বইটই ঘেটে দেখছি, আমাদের যে বইগুলো আছে, আমাদের মেডিকেলের যে বুকসগুলো রয়েছে, সেই বুকসগুলোর মধ্যে এতটুকু পর্যন্তই, এই পর্যন্তই আমি যতটুকু পর্যন্ত দিয়েছি সে পর্যন্তই দেওয়া আছে। কিন্তু আজমল স্যারের বই তিনি আবার এই জায়গায় আসছে যে নিলয় পর্যন্ত চলে আসছে, বাট অলিন্দ পর্যন্ত দিলেই এনাফ। তো আমরা ডান অলিন্দ পর্যন্ত, তার মানে দেখো বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে যাবে, সারা দেহ থেকে শিরা এবং মহাশিরার মাধ্যমে আমাদের এই রক্তগুলো কোথায় আসবে, ডান অলিন্দে আসবে। এই যে সংবহন, এটাকে বলি আমরা সিস্টেমিক সংবহন। আমাদের দেহের প্রতিটা সিস্টেম বা প্রতিটা তন্ত্রে ব্লাড যাও, এক্সেপ্ট কোন জিনিস, এই ফুসফুস ছাড়া, কারণ ফুসফুসে আলাদা একটা সংবহন সিস্টেম রয়েছে। তো এটাকে বলি আমরা সিস্টেমিক সংবহন তন্ত্র। আচ্ছা, আবার বলি যে দেখো আমাদের এই যে বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড আমাদের অ্যাওর্টার মাধ্যমে আমাদের এভরি সেল অ্যান্ড টিস্যুতে যায়। এভরি সেল অ্যান্ড টিস্যু ইউজ দিস অক্সিজেনেটেড ব্লাড and produce ATP from this oxygen by using glucose, and in the meantime when they produce ATP for their energy and work, they produce carbon dioxide which is toxic for our body. So this carbon dioxide is carried by a vein, so small vein attached together and form a large vein. This large vein known as vena cava বা আমরা যেটাকে বলি মহাশিরা। So vena cava forms from the lower part of the body, inferior vena cava, and from the upper part of the body there is superior vena cava. Inferior and superior vena cava carries the deoxygenated blood through the রাইট অ্যাট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসে কোথা থেকে, দেহ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন তন্ত্র বা সিস্টেমিক সার্কুলেশন। বাইসালি এবার বুঝছো, একটু ইংরেজিতে সামারাইজ করার চেষ্টা করলাম, যদিও আমি ইংরেজিতে খুবই দুর্বল। আরেকটা রয়েছে যেটাকে বলি আমরা পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন যদি বলি, পালমোনারি ধমনী কোথা থেকে শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পালমোনারি ধমনী আমাদের শুরু হয়েছে, দ্য পালমোনারি আর্টারি স্টার্টস ফ্রম কোথা থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে স্টার্ট হয়েছে। তো রাইট ভেন্ট্রিকল থেকে যদি স্টার্ট হয় তার মানে ডান নিলয় থেকে, তার মানে স্টার্ট ফ্রম রাইট ভেন্ট্রিকল। সো রাইট ভেন্ট্রিকল থেকে যখন স্টার্ট হবে, এই শাহজামাল হচ্ছে যে একটু পরপর কোথা থেকে উকি আসছে, এই ডান নিলয় থেকে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যেটা রয়েছে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল থেকে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড এই পালমোনারি আর্টারির মাধ্যমে আমাদের কোথায় যায়, দুইটা ফুসফুসে যায়। ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত কোথায় যাচ্ছে, আমাদের পালমোনারি ধমনী। সো এই পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের কোথায় যাচ্ছে, পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের দুইটা ফুসফুসে যাচ্ছে, দুইটা ফুসফুস বা দুইটা লাংস। ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দুইটা লাংসে যাচ্ছে। দুইটা লাংস এই রক্ত যে রয়েছে, কার্বন ডাইঅক্সাইড জনিত রক্তটাকে কী করবে, আমাদের দেহ থেকে বের করে দেয় আমাদের শ্বাস প্রশ্বাস কার্যক্রমের মাধ্যমে, এবং অক্সিজেনেটেড যে ব্লাড রয়েছে সেই অক্সিজেনের ব্লাডটাকে এনভায়রনমেন্ট থেকে আমাদের ফুসফুসে নিয়ে আসে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত পূর্ব 5th চ্যাপ্টারে আমরা কীভাবে এই মেকানিজমটা, অক্সিজেন কীভাবে ক্যারি হয়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ক্যারি হয়, সেটা নিয়ে বিস্তারিত জানবো। সো এই যে অক্সিজেনেটেড ব্লাডটা রয়েছে, এই অক্সিজেনেটেড ব্লাড যে রয়েছে, এই অক্সিজেনেটেড ব্লাডটা আসলো, এবং এই অক্সিজেনেটেড ব্লাড আমাদের কিসের মাধ্যমে ক্যারি হয়, এই পালমোনারি ভেইন বা পালমোনারি যে শিরা রয়েছে, সেই পালমোনারি শিরা ফুসফুস থেকে কিসের মাধ্যমে আসে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে আমাদের কোথায় চলে আসে, পালমোনারি শিরার মাধ্যমে আমাদের এই বাম অলিন্দে চলে আসে, বাম অলিন্দে অক্সিজেনেটেড ব্লাড চলে আসলো। তাহলে এই যে প্রসিডিওর ডান নিলয় থেকে বাম অলিন্দ, ডান নিলয় থেকে বাম অলিন্দ পর্যন্ত যে প্রসিডিওরটা রয়েছে, যে আমাদের ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত আমাদের এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের দুইটা ফুসফুসে যায়, দুইটা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দে আসে। এই যে পুরো প্রসিডিউরটা আমাদের ফুসফুসের সাথে রিলেটেড। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত যাওয়া এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আসা। ফুসফুসের যে ব্যাপার, আমরা সেখানে পালমো কথাটা ইউজ করি, সেখান থেকে যে সংবহনতন্ত্রের নাম আসে তার নাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন সিস্টেম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ,
আশা করি এতটুকু বুঝছো। তো এখন এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো কোনটা বড়। সিস্টেমিক সার্কুলেশন আকারে বড়, কারণ কি আমাদের সারা দেহে ব্লাড সাপ্লাই দিচ্ছে। পালমোনারি সার্কুলেশনের এরিয়া কতটুকু? সার্কুলেশনে জাস্ট ফুসফুস, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস থেকে নিয়ে আসে। সো এটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন সিস্টেমের কাজ। সো পালমোনারি সার্কুলেশন সিস্টেমের মেইন কাজটা তাহলে কি? পালমোনারি সার্কুলেশন সিস্টেমের মেইন কাজ হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড সেগুলো ফুসফুসের মাধ্যমে আলাদা করা। এবং তাহলে এটা ছোট, খুব অল্প রাস্তা ক্যারি করছে। বাট সিস্টেমিক সার্কুলেশন অ্যাজ এ হ্যাভি লোড, সিস্টেমিক সার্কুলেশন আমাদের পুরো বডি, পুরো যতগুলো কোষ রয়েছে সবগুলো কোষে অক্সিজেনযুক্ত রক্ত দেওয়ার ওয়াদা করে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত যে রক্ত রয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত নিয়ে আসে। সো এই পুরো প্রসিডিউরটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশন অনেক বড় বলে সিস্টেমিক সার্কুলেশনকে আমরা অনেক সময় গ্রেটার সার্কুলেশনও বলি। কি বলি? গ্রেটার সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশন আমাদের আকারে ছোট বলে একে আমরা বলি লেজার সার্কুলেশন। ঠিক আছে, গ্রেটার সার্কুলেশন আর লেজার সার্কুলেশন। গ্রেটার মানে বৃহৎ সার্কুলেশন, লেজার মানে কি? ছোট সার্কুলেশন। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা তিনটে সার্কুলেশন শিখলাম, একটা সিস্টেমিক সার্কুলেশন, একটা পালমোনারি সার্কুলেশন, একটা পোর্টাল সার্কুলেশন। এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো। সরি, পোর্টালটা পড়িনি, পোর্টালটা পড়বো। কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আর ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। টিল নাও আমরা ভালোই যাচ্ছি, আমাদের নেট কানেকশন আমাদের সাথে এখনো কোনো বেইমানি করে নেই। করোনারি সার্কুলেশন আরও ছোট। ভেরি গুড, করোনারি সার্কুলেশন তো আরও ছোট। বাট আমরা না করোনারি সার্কুলেশনটা বা অন্য সার্কুলেশনটাকে সেভাবে গুরুত্ব দেই না। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আমাদের বডির মেইন সার্কুলেশন দুইটার কথা বলো, তাহলে একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। দ্যাটস ওয়াই আমরা এই সার্কুলেশন দুইটার মধ্যে মানে এই দুইটার কম্প্যারিজনে সিস্টেমিকটাকে বলে আমরা গ্রেটার, পালমোনারিটাকে বলে আমরা লেজার। করোনারি সার্কুলেশন তো অবভিয়াসলি খুবই ছোট ধরনের একটা সার্কুলেশন সিস্টেম, বাট সেটা আমরা হচ্ছে সেইভাবে সাপ্লাই, মানে সেটাকে আমরা সেইভাবে হচ্ছে গুরুত্ব দিই না করোনারি সার্কুলেশন। আচ্ছা, এবার আসো পোর্টাল সার্কুলেশন। পোর্ট মানে কি? পোর্ট মানে কিন্তু বন্দর। যেমন আমাদের এখানে চিটাগাংয়ের অনেকে আছে, চিটাগাং পোর্ট। চিটাগাং পোর্ট বলা হয় বাংলাদেশের হচ্ছে যে ট্রেড সিটি, বাণিজ্যের রাজধানী চিটাগাং। তো চিটাগাংয়ে পোর্ট আছে। তো এই ব্যাপারটা তোমাদের একবার বুঝিয়েছি, যারা জুন মাসে আছো তারা হয়তো এই ব্যাপারটা বোঝো পোর্টাল সার্কুলেশন কি। বাট আমরা এক জিনিস বারবার বুঝবো, মানে অনেক স্টুডেন্ট মনে করে যে আরে এই জিনিসটা আমি পারি, এই জিনিস আমি কেন পড়বো। সো এটা কিন্তু একদম ভুল জিনিস। তুমি যা জানো তুমি বারবার জানবে, তুমি বারবার শিখবে, বারবার পড়বে। কারণ আমাদের পড়ালেখাটা বা আমাদের ব্রেইন কোনো কিছু স্টোর করে রাখতে বা মনে রাখতে আমাদের ব্রেন খুব পারফেক্ট না। আমাদের ব্রেন ইনোভেশনের জন্য পারফেক্ট, নতুন কিছু সৃষ্টি করতে আমাদের ব্রেন ভালোবাসে। আমাদের ব্রেন কখনোই কোনো কিছু মনে রাখতে হবে, স্টোর করতে তত পারফেক্ট না। দ্যাটস ওয়াই বারবার বারবার পড়তে হবে। তুমি যদি ভাবো যে না আমি তো সব পড়ে ফেলছি একবার, আমার তো সিলেবাস শেষ, আমি আর পড়বো না, ইউ আর ডুইং দ্য রং থিং। তোমার বারবার পড়তে হবে, ঠিক আছে? সো পোর্ট মানে হচ্ছে বন্দর। ব্যাপারটা হচ্ছে যে ধরো তোমার এক বন্ধু তোমার জন্য এক বক্স N95 মাস্ক আমেরিকা থেকে পাঠিয়েছে। আমেরিকা থেকে তোমার কাছে মাস্ক চলে আসবে, এখন সেটা জাহাজে করে পাঠিয়েছে। এখন সেটা কি তোমার বাসায় সরাসরি আসতে পারবে? সরাসরি আসতে পারবে না, সেটা চিটাগাং পোর্টে আসবে। চিটাগাং পোর্টে আসার পর সেখানে যে বন্দরের কাস্টম কর্মকর্তা রয়েছে তারা সেটাকে দেখবে, জাজ করবে যেটার মাধ্যমে কিছু অন্য কোনো কিছু আসছে কিনা। জাজ করার পর তারপর আলটিমেটলি সেটা তোমার মাধ্যমে আসবে। তার মানে সরাসরি তোমার কাছে আসার আগে একটা মাধ্যম হয়ে তারপর তোমার কাছে আসা, এই যে মাধ্যম হিসেবে কাজ করে তাকে আমরা বলি পোর্ট বা বন্দর বলি। যে বাংলাদেশের বন্দরগুলোয় বিদেশ থেকে আসে সব কিছু একটা মাধ্যম হিসেবে কাজ করে।
ঠিক তেমনি আমাদের দেহেও একটা ব্লাড সার্কুলেশন সিস্টেম রয়েছে, যেটা আমাদের কি করে, যে সরাসরি হৃৎপিণ্ডে আসে না। যে একটা শিরা আছে বা কিছু শিরা রয়েছে যা সরাসরি হৃৎপিণ্ডে আসে না, সরাসরি হৃৎপিণ্ডে না এসে মধ্যবর্তী কিছু হয়ে তারপর হৃৎপিণ্ডে আসে। এই যে ব্যাপারটা, এটাকে বলি আমরা পোর্টাল সার্কুলেশন সিস্টেম, যে একটা পোর্ট বা বাহক হয়ে আসে। ব্যাপারটা এরকম, খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গায় ধরো এইটা হচ্ছে আমাদের ইনটেস্টাইন। আমরা পরিপাক এবং শোষণ অধ্যায়ে পড়ে আসছি। আমরা ইন্টেস্টাইন বলতে আমরা জানি যে আমাদের ইন্টেস্টাইন যে রয়েছে সেখানে আমাদের খাবারটা পরিপাক হয়। সো আরও স্পেসিফিক বললে ধরো ইটস স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে আমাদের খাবার পরিপাক হয়। আমাদের শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, লিপিড জাতীয় খাবার, সব জাতীয় খাবার পরিপাক হয়। পরিপাকের পর খাবারের যে অংশটা থাকে তাকে বলি আমরা খাদ্য সার বলি, যে খাদ্যের অপাচ্য এবং দেহের জন্য প্রয়োজনীয় যে অংশ রয়েছে খাদ্য সার বলি। যেমন শর্করা জাতীয় খাবার ভেঙে গ্লুকোজ তৈরি হয়, আমিষ জাতীয় খাবার ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, চর্বি জাতীয় খাবার ভেঙে লিপিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে খাদ্য সার বলি। এই খাদ্য সারগুলোকে শোষণ করার জন্য আমাদের এই স্মল ইন্টেস্টাইন জুড়ে, স্মল ইন্টেস্টাইনের চারপাশ জুড়ে ব্লাড ভেসেল থাকবে। স্মল ইন্টেস্টাইনের চারপাশ জুড়ে ব্লাড ভেসেল থাকবে। এই ব্লাড ভেসেলগুলোর কাজ হচ্ছে এই স্মল ইন্টেস্টাইনে যে খাদ্য সারগুলো আসছে সেই খাদ্য সারগুলোকে শোষণ করা। তো এটা লাল কালি হবে না, এটা নীল কালি হবে। কেন হবে? কারণ এটা শিরা। কারণ হচ্ছে যে এই যে আমাদের কারণ এটা তো হৃৎপিণ্ড থেকে আসে না, এটা হৃৎপিণ্ডে যাবে, তো এটা শিরা। সো এই যে আমাদের চারপাশে যে থাকছে এটাকে বলি আমরা শিরা বলি। এবং এই শিরাটা ইন্টেস্টাইন থেকে ব্লাড গ্রহণ করে সে ব্লাড এবং ব্লাডের মধ্যে, যে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ডায়াগ্রামেটিক পিকচার রাখছি। সো এই যে আমাদের এখান থেকে সে যে ব্লাডগুলো নিল, এখান থেকে যে খাবার দাবারগুলো সে নিল, এই যে আমাদের ইন্টেস্টাইনের চারপাশে সে পেঁচিয়ে থেকে ইন্টেস্টাইন থেকে যে খাদ্য সারগুলো ছিল সে খাদ্য সারগুলো নিয়ে সে সরাসরি হৃৎপিণ্ডের দিকে যাওয়ার চিন্তা করছিল। বাট সে চিন্তা করে দেখলো যে হৃৎপিণ্ডে যদি আমি এই জিনিসটা নিয়ে যাই তাহলে ভেজাল, কারণ এখানে আমাদের গ্লুকোজ আছে, এখানে আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে, এত কিছু আমি হৃৎপিণ্ডে নিয়ে যাব না। সো এত কিছু সে হৃৎপিণ্ডে নিয়ে যাবে না, এই চিন্তা করার পর সে কি করলো, যকৃতের মধ্যে আগে এই যে খাদ্য সারগুলো আছে সেই খাদ্য সারগুলো দিয়ে যাওয়ার সে একটা নিয়ত করলো, যে যকৃতের মধ্যে যে খাদ্য সারগুলো আছে যকৃতের মধ্যে সে খাদ্য সারগুলো দিয়ে যাবে। যকৃত থেকে তারপর সে হচ্ছে কোথায় যাবে, যকৃত থেকে তারপর সে আমাদের হৃৎপিণ্ডে যাবে। যকৃত থেকে তারপর সে আমাদের এই যে হার্ট, যকৃত থেকে সে হার্টে যাবে। ঠিক আছে? তো যকৃত থেকে তারপর সে হার্টে যাবে। এই যে মাঝখানে সে যকৃত হয়ে তারপর হার্টে গেল, এই জন্য আমরা যকৃতকে কি বলছি, যকৃতকে বলছি আমরা পোর্ট। যকৃতকে আমরা কি বলছি, পোর্ট। তো এই যে শিরাটা একটা পোর্ট হয়ে তারপর হার্টে গেল, দ্যাটস এই সংবহনতন্ত্রটাকে কি বলি আমরা, সংবহনতন্ত্রটাকে আমরা বলি পোর্টাল সংবহনতন্ত্র। তো এই যে স্মল ইন্টেস্টাইন, আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত অন্ত্র রয়েছে, সেই অন্ত্র থেকে পরিপাকিত খাবার তাকে শোষণ করে নেয় কিছু শিরা। সেই শিরাগুলো যকৃতের দিকে যখন যায় তখন তাকে আমরা বলি হেপাটিক পোর্টাল শিরা, যে হচ্ছে যে হেপাটিক পোর্টাল ভেইন। সে হৃৎপিণ্ডের দিকে এই যকৃতের দিকে যাচ্ছে, একটা পোর্টের দিকে যাচ্ছে, হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা থেকে যখন এই শিরাটা এই যে আমাদের গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড, মানে হেপাটিক পোর্টাল শিরাটা আমাদের গ্লুকোজ ক্যারি করে, আমাদের অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে, আমাদের ফ্যাটি অ্যাসিড ক্যারি করে। সো এই জিনিসগুলা ও ক্যারি করে ও এই জিনিসগুলা কাকে দিয়ে যায়, যকৃতে দিয়ে যায়। যখন যকৃত থেকে যায় তখন কিন্তু এই জিনিসগুলো আর থাকে না, তখন জাস্ট ব্লাড এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়। এবং যকৃত থেকে যেহেতু বের হয়েছে, শিরা যেখান থেকে বের হয় অনেক সময় শিরা সেই অনুযায়ী নামকরণ হয়। তো যকৃত থেকে এই শিরাটা যে বের হয় এই শিরাটাকে বলি আমরা হেপাটিক ভেইন। তো যকৃতে আসে, যখন আসার সময় এর নাম থাকে পোর্টাল ভেইন। যকৃত থেকে বের হলে এই পোর্ট কথাটা থাকে না, এই পোর্টাল ভেইন তারপর কার সাথে যুক্ত হয়, পোর্টাল ভেইন এই ইনফেরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে
আমাদের এই রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হচ্ছে। ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে কোথায় উন্মুক্ত হচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হচ্ছে। কারণ নিচ থেকে কি কোনো শিরা সরাসরি হৃৎপিণ্ডে যেতে পারবে? পারবে না। এই হৃৎপিণ্ডের নিচে যত শিরা আছে সকল শিরা আমাদের ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে তারপর হৃৎপিণ্ডে যাবে। তাহলে এই ব্যাপারটা আমি আবার বলছি, এই ব্যাপারটা আমি আবার বলছি। আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে বা অন্ত্র রয়েছে, এই অন্ত্রের চারপাশে প্রচুর ব্লাড ভেসেল থাকে। আমাদের অন্ত্রের চারপাশে কি থাকে? অন্ত্রের চারপাশে আমাদের প্রচুর ব্লাড ভেসেল থাকে। আমাদের অন্ত্রের চারপাশে প্রচুর ব্লাড ভেসেল আছে। আমাদের অন্ত্রের চারপাশে প্রচুর ব্লাড ভেসেল। সেই ব্লাড ভেসেলগুলো কি করে? আমাদের অন্ত্রে যে খাবারটা শোষণ হয়, মানে আমাদের অন্ত্রে ক্ষুদ্রান্তে যে খাবার পরিপাক হয়, সেই পরিপাকিত খাদ্য সারগুলো শোষণ করে যকৃতের দিকে নিয়ে যায়। যকৃতে একটা পোর্ট বা বন্দর হিসেবে কাজ করে, যেখানে আমাদের রক্ত এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড দিয়ে যায়। যে শিরাটা নিয়ে যায় তাদের বলে আমরা হেপাটিক পোর্টাল শিরা। এই জিনিসগুলো দেওয়ার পর তারপর জাস্ট কার্বন ডাইঅক্সাইড নিয়ে ক্যারি করে একটা হচ্ছে ব্লাড ভেসেল যায়। এই ব্লাড ভেসেলটাকে আমরা কি বলি? এই ব্লাড ভেসেলটাকে বলি আমরা হেপাটিক ভেইন। এবং এই হেপাটিক ভেইন সরাসরি তো হৃৎপিণ্ডে যেতে পারবে না, সে কি করে? এই ইনফিরিয়র ভেনা কাভা হয়ে সে হার্টে যায়। তো ইনফিরিয়র ভেনা কাভা হয়ে কোথায় উন্মুক্ত হয়? রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। এই যে সার্কুলেশন সিস্টেম, এই সার্কুলেশন সিস্টেমকে আমরা বলি পোর্টাল সার্কুলেশন সিস্টেম। এই ব্যাপারটা বুঝেছো কিনা বলো? এবং এইখানে কিন্তু কোনো ওই ধমনী টমনির কোনো ব্যাপার নেই। পোর্টাল সার্কুলেশন সিস্টেমে কোনো ধমনির কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। এখানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের পুরো পোর্টাল সার্কুলেশন সিস্টেম, মানে শিরা ভিত্তিক একটা সার্কুলেশন সিস্টেম বা ভেইন ভিত্তিক একটা সার্কুলেশন সিস্টেম হচ্ছে পোর্টাল সার্কুলেশন সিস্টেম। তো আমাদের এই যে পোর্টাল সার্কুলেশনের যে এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলি হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এটাকে আমরা কি বলি? হেপাটিক পোর্টাল সার্কুলেশন। তা আমাদের মেরুদণ্ডী প্রাণীতে দুই ধরনের পোর্টাল সার্কুলেশন দেখা যায়, একটাকে হেপাটিক পোর্টাল সার্কুলেশন বলি আর একটাকে রেনাল বা বৃক্কীয় পোর্টাল সার্কুলেশন বলি। তো মানুষের দেহে আমরা রেনাল পোর্টাল সার্কুলেশন সিস্টেমটা দেখতে পাই না। আমরা মেরুদণ্ডের মধ্যে হচ্ছে যে কিছু অন্যান্য পর্ব যারা রয়েছে, অন্যান্য কিছু প্রাণীর মধ্যে রেনাল পোর্টাল সার্কুলেশন সিস্টেম দেখতে পাই। ব্যাঙের মধ্যে যেমন রেনাল পোর্টাল সার্কুলেশন সিস্টেম দেখা যায়, বাট মানুষের ক্ষেত্রে আমরা পোর্টাল সার্কুলেশন সিস্টেমের মধ্যে কোনটা দেখতে পাই? শুধুমাত্র হেপাটিক মানে যকৃৎ ভিত্তিক পোর্টাল সার্কুলেশন সিস্টেমটা আমরা দেখতে পাই। ক্লিয়ার? ছবি আঁকায় দিছি আমি, আর হচ্ছে যে ওইরকম ফ্লো চার্ট করে আর আঁকলাম না, ঠিক আছে? আজকের ক্লাসে আর পড়াবো হচ্ছে সিস্টল ডায়াস্টলটা পড়াবো, সিস্টল এবং ডায়াস্টল পড়াবো আজকে। আচ্ছা, আমরা হৃৎপিণ্ডের এই পুরো ব্যাপারটাকে যদি আমি তোমাকে বলি যে আমাদের 4 ধরনের সংবহন সিস্টেম দেখা যায়, বাট আমি যদি তোমাদের বলি আমাদের হৃৎপিণ্ডে তুমি কয়টা চক্র দেখতে পাও? আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে 2 ধরনের সংবহন সিস্টেম আমরা দেখতে পাই। আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে আমাদের হৃৎপিণ্ডে কয়টা চক্র দেখতে পাও, মানে আমাদের হৃৎপিণ্ডে হৃৎচক্র কয়টা আছে? অ্যান্সার হবে আমাদের হৃৎচক্র 2টা। একটা হচ্ছে সিস্টেমিক চক্র, আরেকটা হচ্ছে আমাদের পালমোনারি চক্র। এখন তুমি বলতে পারো ভাইয়া করোনারি চক্রও তো আছে, করোনারি ধমনী, করোনারি শিরা আছে, কিন্তু করোনারি ধমনী, করোনারি শিরাটা আমাদের মানে দেহের পুরা হৃৎপিণ্ডের পুরা মানে উঠেছে হৃৎপিণ্ডের নিজের জন্য, মানে সারা দেহে ডিস্ট্রিবিউট করার জন্য না। আর পোর্টালের ক্ষেত্রে তো আমরা কোনো চক্রই দেখলাম না, পোর্টাল শিরা আছে বা পোর্টাল ধমনী বলতে কিছু নাই। তার মানে আমাদের হৃৎপিণ্ডে সার্কুলারভাবে বা চক্র আকারে ঘুরতেছে কি, যে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, অক্সিজেন ফিরে আসতেছে, এরকম যে চক্র, এরকম চক্র 2টা আছে। একটা সিস্টেমিক চক্র যেখানে আমাদের সারা দেহে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় এবং সারা দেহ থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত যায় এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত আমাদের দেহে ফিরে আসে। এই যে চক্রটা, এই চক্রটাকে আমরা বলি সিস্টেমিক চক্র বা সিস্টেমিক সংবহন চক্র। আর পালমোনারি চক্রে কি হয়? ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত যায়, ফুসফুস থেকে অক্সিজেন জনিত রক্ত আমাদের হৃৎপিণ্ডে চলে আসে, কি বলি আমরা? পালমোনারি সংবহন চক্র। তো আমাদের হৃৎপিণ্ডে 2টা চক্র আছে বলে আমরা আমাদের নিজেদেরকে কি বলি? দ্বিচক্রী সংবহন। আমরা কি বলি? দ্বিচক্রী সংবহন বলি, ঠিক আছে? হেপাটিক ভেইন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হার্টে নিয়ে যায়, হার্টে গিয়ে তারপর যে ইনফিরিয়র ভেনা কাভা যেভাবে উন্মুক্ত হয় সেভাবেই হচ্ছে। রুই মাছের সংবহন কি মানুষের থেকে উন্নত? না, অবশ্যই না। আচ্ছা, আমিনুল সাগর আমাকে জিজ্ঞেস করছে, ভাই আমাদের কি প্রথম 2টা অধ্যায় পড়াবেন না? প্রথম 2টা অধ্যায় আমার যতটুকু ইচ্ছা যে 1 আর 2 ইউটিউবে দিয়ে দেওয়ার, তোমাদের 1, 2 আপাতত পড়াচ্ছি না, 3 থেকে শুরু করছি, তো পরবর্তীতে 1, 2 আমরা হয়তো পড়াবো। ব্যাঙে হচ্ছে হেপাটিক এবং রেনাল পোর্টাল সংবহন 2টাই দেখা যায়।
ওকে, এবার আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যেটার নাম হচ্ছে সিস্টল এবং ডায়াস্টল। আসো, আচ্ছা, এই ছবিটা থাকবে আমাদের, এই ছবিটার কন্ট্রাস্টেই আমরা হচ্ছে ব্যাপারগুলো শিখবো। ওকে, কয়টা বাজে? 10:26। ওকে, আমরা আরও আমাদের সাথে আজকে 53 জন এখনও আছে। যারা আছো দয়া করে ক্লাস মিস দিয়ে এখন যাইও না, কারণ এখন আমরা সিস্টল ডায়াস্টল বুঝবো, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো একটা জিনিস হচ্ছে সিস্টল আর একটা নাম হচ্ছে ডায়াস্টল। সিস্টল এবং ডায়াস্টল। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। এখন পরীক্ষার হলে আমরা প্রায়শই এটা ভুলা যাই, সিস্টল মানে কি আর ডায়াস্টল মানে কি, আমরা ভুলে যাই যে সিস্টল মানে কি ডায়াস্টল মানে কি জানি। তখন চিন্তা করবা সিস্টলের স আছে, সংকোচনের স আছে, তাহলে সিস্টল মানে সংকোচন আর ডায়াস্টল মানে প্রসারণ। ওকে, এতটুকু কথা গেল। এখন আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে হৃৎপিণ্ডে ব্লাড আসবে, হৃৎপিণ্ড থেকে ব্লাড আবার বের হয়ে যাবে, হৃৎপিণ্ডে ব্লাড আসবে, হৃৎপিণ্ড থেকে ব্লাড আবার বের হয়ে যাবে, হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড জনিত হৃৎপিণ্ডে ব্লাড আসবে, হৃৎপিণ্ড থেকে ব্লাড আবার বের হয়ে যাবে। তার মানে হৃৎপিণ্ডের কাজ কিন্তু পাম্প করা, জাস্ট পাম্প মেশিনের মতো কাজ করে, আসবে যাবে আসবে যাবে আসবে যাবে আসবে যাবে, এটা হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। তো আমাদের এই হৃৎপিণ্ড বা হৃদস্পন্দন বা হার্ট বিট বলতে আমরা কি বুঝি, বা আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলতে আমরা কি বুঝি? হৃদচক্র বলতে আমরা বুঝি যে হৃৎপিণ্ডে ব্লাড আসবে এবং ব্লাড হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে, পুরো প্রসেসটাকে একসাথে আমরা কি বলি? কার্ডিয়াক সাইকেল বলি। কার্ডিয়াক সাইকেল বলতে আসলে আমরা আরও সহজ ভাষায় বলতে পারি যে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও প্রসারণকে আমরা কার্ডিয়াক সাইকেল বলি বা হৃদচক্র বলি। মানে সিস্টল ডায়াস্টলের কথা তো বললাম, এখন হচ্ছে যে আমি যদি তোমাদের বলি কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল বা বাংলায় যাকে আমরা বলি হৃদচক্র। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলতে আমরা বুঝি যে আমাদের হৃৎপিণ্ডে ব্লাড আসা এবং হৃৎপিণ্ড থেকে ব্লাড চলে যাওয়া, এই পুরো প্রসেসটাকে আমরা কার্ডিয়াক সাইকেল বলি। একটা গিফট দিছিল আসিফ আমাদের গ্রুপে, যে এরকম চাপ দিল নিচে গেল আবার উপরে উঠলো, চাপ দিল নিচে গেল উপরে উঠলো, তো ব্লাড আসা এবং ব্লাড বের হয়ে যাওয়া, পুরো ব্যাপারটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল বলি। তো কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের কি থাকবে বা একটা হৃদচক্র আমরা কিভাবে বলবো? তো আমরা জানি যে তুমি যদি তোমার হাতের এই জায়গাটায়, হাতের এই যে আঙুলটা আছে আমাদের, এই আঙুলটাকে বলি আমরা থাম বরাবর নিচে নেমে এই জায়গায় যদি একটু ফিল করার চেষ্টা করো, আমাদের রেডিয়াসের অপোজিটে আমাদের একটা ধমনী আছে, সেই ধমনীটাকে আমরা বলি, এইখানে বোনসের নাম তো রেডিয়াস, এখানে বোনসের নাম আলনা। তো রেডিয়াসের এখানে একটা ধমনী আছে, যে ধমনীটা একটু বাইরে থেকে বোঝা যায়, এই ধমনীটাকে বলি আমরা রেডিয়াল ধমনী। এই জায়গায় টাচ করে দেখো, এই রেডিয়াল ধমনীকে লাফাইতে দেখা যায়। এই রেডিয়াল ধমনী যে লাফানো, এই লাফানোটাকে আমরা বলি, আমরা এটা মেপে দেখি, ডাক্তারদের কাছে গেলে দেখবা ডাক্তাররা তোমার এই জায়গায় এভাবে 3 আঙ্গুল দিয়ে ধরে দেখতেছে, এটাকে আমরা বলি পালস রেট, এটাকে আমরা বলি পালস রেট। পালস মানে স্পন্দন, এবং এখানে আমরা এই রক্তনালীর স্পন্দন দেখি, বাংলা ভাষায় আমরা বলি নারীর স্পন্দন, পালস রেট বা নারীর স্পন্দন। তো আমরা এই যে হাতের মধ্যে আমরা যেটা দেখি যে আমাদের এখানে আমরা হাতের রেডিয়াস অস্থির উপরে, রেডিয়াল আর্টারি এর স্পন্দন, এটাকে বলি আমরা রেডিয়াল পালস। তো আমাদের রেডিয়াল পালস আমাদের নর্মালি 70 to 80 বিট পার মিনিট। তুমি যদি মেপে দেখো তো তোমার আসবে 70 to 80 বিট পার মিনিট। বর্তমানে পালসটা আমরা এইভাবে দেখার থেকে আমরা বর্তমানে যে পালস অক্সিমিটার নামে একটা মেশিন কিনে আনি, সেটা দিয়ে আমরা হচ্ছে পালস মাপি আমাদের। সো সেটার পালস অনেক সময় অ্যাকুরেট আসে না, বাট এই হাতে ধরে তোমাদের একদিন দেখাই দিব নি কীভাবে মাপে, পালস আর ব্লাড প্রেশার কীভাবে মাপে, এই দুইটা তোমাদের লাস্টের দিকে একটা এক্সট্রা ক্লাস বা একটা এক্সট্রা ভিডিওতে দেখাই দিব পালস আর ব্লাড প্রেশার কীভাবে মাপে। তো এটাকে আমরা বলি রেডিয়াল পালস বলি। তো এই রেডিয়াল পালসের সাথে বিজ্ঞানীরা দেখতে পাইলো আমাদের হার্টের প্রতি মিনিটে বিট বা স্পন্দন করার ক্ষমতা সেম। রেডিয়াল পালস যেমন আমাদের 70 to 80 বিট পার মিনিট, ঠিক তেমনি আমাদের হার্ট বা আমাদের যে হৃৎপিণ্ডটা প্রতি মিনিটে 70 থেকে 80টা বিট করে। আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতটা বিট করে? 70 to 80 বিটস হবে, বিটস পার
মিনিট, 70 to 80 বিটস পার মিনিট বলি আমরা, 70 to 80 বিটস পার মিনিট। তারপর তুমি যদি এখানে দেখো, লাস্ট দিন তোমাদের দেখাইছি না, এখানে ক্যারোটিড ধমনী আছে, ক্যারোটিড ধমনীতে যদি তুমি পালস দেখো তখন আমরা বলি ক্যারোটিড পালস বলে। এছাড়া আমাদের বডিতে নানা জায়গায় পালস পাওয়া যায়। এই যে তুমি যে এখানে একটা ধমনী আছে, অনেক সময় মাথা ব্যথা করলে এই জায়গায় লাফাবে, এই জায়গায়ও কিন্তু আমরা একটা পালস পাই, এটাকে আমরা বলি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির পালস। কারণ এইখানে এই বোনসটার নাম আমরা বলি টেম্পোরাল বোনস, টেম্পোরাল বোনসের উপর আছে এবং বাইরে আছে, এই জন্য বলি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। সো পালস আমরা নানা জায়গায় পেতে পারি আমাদের। সো এই যে পালসের মতো ঠিক তেমনি পালস আর আমাদের হার্টবিট কোইনসাইজ করে, পালস যতটা হার্টবিট ততটা, কারণ হার্টের সংকোচন প্রসারণের কারণে তো ব্লাড আসতেছে এবং এখানে ধাক্কা দিচ্ছে। সো আমরা কার্ডিয়াক সাইকেল বোঝার আগে আমাদের বুঝতে হবে কি হার্টবিট। তো আমাদের হার্টবিট হচ্ছে 70 to 80 বিটস পার মিনিট। তো 70 to 80 বিটস পার মিনিট হচ্ছে আমাদের হার্টের স্পন্দন ক্ষমতা প্রতি মিনিটে। তো আমি যদি এটাকে এভারেজ ধরি, যে এভারেজে ধরলাম আমি 75 বিটস পার মিনিট, তাহলে হচ্ছে মিনিট মানে কত 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 60 সেকেন্ডে 75টা বিট দিচ্ছে। তাহলে একটা বিটে কত সময় লাগে, একটা বিটে সময় লাগে 60/75, তার মানে 60/75 যদি বলি তাহলে আসে 0.8 সেকেন্ড। তাহলে হার্টের একটা বিট করার জন্য বা হার্টের একবার সংকোচন ও প্রসারণ, বিট মানে কি, বিট মানে হচ্ছে সংকোচন প্লাস প্রসারণ। আমাদের হার্টের একবার সংকোচন প্লাস প্রসারণকে আমরা বলি হার্টবিট। তো সংকোচন এবং প্রসারণ হার্টবিট বলি। সংকোচন কার সংকোচন? সংকোচন অবশ্যই অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকলের সংকোচন। প্রসারণ অবশ্যই কি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রসারণ। তো আমাদের এই পুরো প্রসিডিউরটা হতে আছে এটা। তাহলে একটা হার্টবিট বলতে আমরা কি বুঝি? একটা হার্টবিট বলতে আমাদের চারটা কথা। একটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তার মানে আমাদের অলিন্দের প্রসারণ এবং অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ এবং নিলয়ের সংকোচন, পুরো প্রসেসগুলো একসাথে মিলে আমরা কি বলি? আচ্ছা, সিস্টল প্রথমে, ডায়াস্টল লেখাটা বেটার, অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ডায়াস্টল মানে কি প্রসারণ, ভেন্ট্রিকুলার সিস্টল। তো এই যে আমরা, তার মানে একটা বিট, একটা হার্টবিটে আমাদের কয়টা জিনিস ঘটে? চারটা জিনিস ঘটে। তো এই পুরা চারটা জিনিস ঘটতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড লাগে। পুরা চারটা জিনিস ঘটতে আমার কত সময় লাগতেছে? 0.8 সেকেন্ড। তার মানে একটা বিট সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলি আমরা 0.8 সেকেন্ড। তাহলে এই একটা বিট সম্পন্ন হতে 0.8 সেকেন্ড লাগে। এই সময়টাকেই আমরা বলি কার্ডিয়াক, বা এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসকে একসাথে আবার আমরা বলি কার্ডিয়াক সাইকেলও বলি। কি বলি? কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। আমাদের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে এই চারটা। আমাদের হৃৎপিণ্ডের কাজ কয়টা? এই চারটা। অ্যাট্রিয়াম অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, নিলয়ের সংকোচন, এই জিনিসটাকে বলে আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। কারণ এই জিনিসটা চক্রাকারে বারবার ঘটতে থাকে। তো এই পুরো জিনিসটা একবার ঘটতে বা একটা বিট হইতে সময় লাগে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। বা এই পুরো চারটা জিনিস সম্পূর্ণ হইতে মাত্র কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এই জিনিস আবার আসতেছি, এখানে একটু এক্সট্রা ইনফরমেশন একটু দিয়ে নিই তোমাদের। সেটা হচ্ছে এই যে আমাদের হার্টবিট 70 to 80 বিট পার মিনিট হওয়া উচিত। যদি কোনো কারণে আমাদের হার্টবিট অস্বাভাবিক হৃদস্পন্দন হয়, অস্বাভাবিক হৃদস্পন্দন, এখন তুমি ধরো দৌড়াচ্ছ, তুমি জগিং করে আসলা, জগিং করে আসার পর তুমি যদি তোমার এই হার্টবিট মাপো, তোমার হার্টবিট অনেক বেশি হবে। সো দ্যাটস ওয়াই আমরা হার্টবিট, ব্লাড প্রেশার এগুলো একদম স্থিতি অবস্থায়, সুস্থিতি অবস্থায়, আমি সিম্পল বসে আছি, রেস্টিং সিচুয়েশন আছি, সেই অবস্থায় মাপা হয়। সেই অবস্থায় যদি দেখি আমার হার্টবিট অনেক বেশি বা কম, তখন সেই রোগটাকে বলি আমরা, অস্বাভাবিক হৃদস্পন্দন হলে আমরা সেই রোগটাকে বলি অ্যারিথমিয়া। কি বলি? অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক হৃদস্পন্দন, আমাদের হৃদস্পন্দন বেশি বা কম। যদি কোনো কারণে দেখি আমাদের হৃদস্পন্দন 100
বিটস পার মিনিটের বেশি, প্রতি মিনিটে আমাদের হৃদস্পন্দন 100 বিটস পার মিনিটের বেশি, তখন তাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। কি বলি আমরা? ট্যাকিকার্ডিয়া বলি, ঠিক আছে। আর যদি কোনো কারণে দেখি আমাদের হার্টবিট 60 বিটস পার মিনিটের কম, তখন তাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে। একটাকে বলি আমরা ট্যাকি, ট্যাকি মানে বেশি, ব্র্যাডি মানে কম, ট্যাকি মানে বেশি, ব্র্যাডি মানে কম, ট্যাকি মানে বেশি, ব্র্যাডি মানে কম, ট্যাকি মানে বেশি, ব্র্যাডি মানে কম। তার মানে ট্যাকিকার্ডিয়া মানে কি? ট্যাকিকার্ডিয়া মানে বেশি স্পন্দন, ব্র্যাডিকার্ডিয়া মানে কি? কম স্পন্দন। সেটা একটু মুছি, এটা আবার লিখছি। তো ট্যাকিকার্ডিয়ার নর্মালি কিছু ফিজিওলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল মানে নর্মালি তোমার ট্যাকিকার্ডিয়া হতে পারে নানা কারণে। ধরো তুমি এক্সারসাইজ করলা, এক্সারসাইজ করলে তোমার ট্যাকিকার্ডিয়া নর্মালি হতে পারে, নর্মালি তোমার ট্যাকিকার্ডিয়া এক্সারসাইজ করলে হতে পারে, এক্সারসাইজ করছো ট্যাকিকার্ডিয়া হতে পারে। কিন্তু আবার ফিজিওলজিক্যাল মানে স্বাভাবিক দেহের কর্মকাণ্ড, প্যাথোলজিক্যাল মানে অস্বাভাবিক দেহের কর্মকাণ্ড। প্যাথোলজিক্যাল মানে রোগের কারণে, কোনো একটা সমস্যার কারণেও আমাদের ট্যাকিকার্ডিয়া হতে পারে। এরকম একটা জাস্ট বলবো, আরও অনেক হাজার হাজার আছে, জাস্ট একটা বলবো, সেটা হচ্ছে ফিভার। যে আমাদের জ্বর আসে, যখন জ্বর আসলে দেখবা আমাদের স্পন্দন সংখ্যা বেড়ে যায়, তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের হৃদস্পন্দনের হার বাড়তে থাকে। ব্র্যাডিকার্ডিয়াটার ফিজিওলজিক্যাল যে ব্যাপারটা, যে ফিজিওলজিক্যালি কাদের ব্র্যাডিকার্ডিয়া হয়, ফিজিওলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি তোমাদের একটু জানাতে চাই। যারা অ্যাথলেট আছে, যারা পরিশ্রম করে, যারা হচ্ছে মানে মাসেল ম্যান আছে, তাদের হৃদস্পন্দন যদি মেপে দেখো, তাদের হৃদস্পন্দন স্বাভাবিকভাবে কম হয়, কারণ তাদের হার্টটা বড় হয়ে যায়, মানে হচ্ছে যে দেহের তুলনা, মানে দেহের যেহেতু গঠন বাড়ে, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটিটাও দেখা যায় একটু স্লো হয়ে যায়, যেন পুরা জায়গায় ভালো মতো ব্লাড সাপ্লাই যায়। তো ফিজিওলজিক্যাল তাহলে ব্র্যাডিকার্ডিয়া আমরা কাদের দেখতে পাই? অ্যাথলেটসদের আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখতে পাই, ফিজিওলজিক্যালি ব্র্যাডিকার্ডিয়া অ্যাথলেটসদের দেখতে পাই। আর প্যাথোলজিক্যালি আমরা কোথায় দেখতে পাই? প্যাথোলজিক্যাল আমরা দেখতে পাই হার্ট ব্লকের ক্ষেত্রে, হার্ট ব্লক। সো হার্ট ব্লক নিয়ে তোমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা নেক্সট ক্লাসে আমরা দূর করব। তো এই ক্লাস পর্যন্ত এতটুকুই জানো যে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যালের কজ। তো অ্যাথলেট যারা হয়, সেই অ্যাথলেটরা যেহেতু মাসেল ম্যান হয়, তাদের মাসেলের পরিমাণ অনেক বেশি থাকে, এই জন্য আমাদের হৃদস্পন্দন স্লো হয়, 1 মিনিটে অল্প বিট হয়, যেন প্রতি জায়গায় খুব ভালোভাবে ব্লাডটা সার্কুলেট হয়। কেউ যে কোনো কমেন্ট করতেছে না? আচ্ছা, কমেন্ট না করলে তো আমার ভয় লাগে যে আমার নেট কানেকশন আবার কাইটা গেল নাকি। আবার কমেন্ট করলেও তোমাদের বকা দিতে মনে হয় যে ভাই তোমরা কমেন্ট করতেছো কেন। রুনা আরোরাও আমার ক্লাস করতেছে না, ক্লাস না করে ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে আমার হচ্ছে পোস্টে গিয়ে লাইক দিচ্ছে। এই নেট কানেকশন ঠিক আছে তো? তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিও? বলো তো একটু কমেন্টে সব ঠিক আছে কিনা, আমার ভয় লাগে। আচ্ছা মাবিয়া, কি বোঝো নাই বলো? আচ্ছা, আমাদের যে অ্যাথলেট রয়েছে, আচ্ছা আবার বলি যে আমাদের অস্বাভাবিক হৃদস্পন্দন যদি হয়, আমাদের হার্টবিট যদি বেশি বা কম হয়, অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা বলি অ্যারিথমিয়া বলি। অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা কি বলি? অ্যারিথমিয়া। হার্টবিট যদি দেখি আমরা 100-এর বেশি হয়, তখন তাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। ট্যাকি মানে বেশি। নর্মালি তোমার ট্যাকিকার্ডিয়া হতে পারে, তুমি এক্সারসাইজ করছো, এক্সারসাইজ করলো, পরিশ্রম করলা, তুমি ব্যায়াম করছো, ব্যায়াম করার পর দেখবা তোমার হৃদস্পন্দন বেশি, কারণ তুমি যখন ব্যায়াম করো তখন তোমার হার্টবিটটা নর্মালি বেশি হওয়া লাগে। আর কারণ কি, আমাদের দেহ তখন বেশি অক্সিজেন সাপ্লাই চায়, তখন আমাদের হার্টবিট বারবার বিট করে করে ব্লাড সাপ্লাই বেশি দেয়। আরেকটা হচ্ছে যে আমাদের জ্বর যখন আসে, জ্বর আসলে আমাদের প্যাথোলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া হয়। প্যাথোলজিক্যাল মানে একটা রোগ, জ্বরের কারণে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের দেহের স্পন্দন সংখ্যা বেড়ে যায়। আর ব্র্যাডিকার্ডিয়া মানে, ব্র্যাডি মানে কম, আমাদের হৃদস্পন্দন কম, এরকম একটা ফিজিওলজিক্যাল কজ হচ্ছে অ্যাথলেটদের। অ্যাথলেট যারা থাকে তাদের মাসেল বাল্ক বা মাংসপেশির পরিমাণ বেশি থাকে। সো তাদের মাংসপেশির পরিমাণ বেশি থাকে বলে তাদের দেহে দ্রুত রক্ত যাওয়ার থেকে ধীরে
ভালোভাবে রক্ত যাওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের হার্ট যখন এভাবে দ্রুত বিট করে তখন কি হয় যে আমাদের হার্ট থেকে যে ব্লাড সাপ্লাই আমাদের অর্গানগুলো যায়, বাট অর্গানগুলো সেভাবে এই ব্লাডটাকে ইউজ করতে পারে না, মানে যায় আসে খুব দ্রুত কাজ করে। কিন্তু অ্যাথলেটদের মাসেল বাল্ক অনেক বেশি, মোটা মোটা মাসেল, সেই মোটা মোটা মাসেলগুলো ব্লাড সাপ্লাই যেতে হবে, এই মাসেলগুলা ব্লাডটাকে নিয়ে সেটা থেকে অক্সিজেনটাকে ইউজ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সো দ্যাটস ওয়াই অ্যাথলেটদের ক্ষেত্রে কাজটা একটু স্লো হইলে ভালো, প্রতিটা জায়গায় ব্লাড সাপ্লাই ভালো হবে। সেই জন্য অ্যাথলেট যারা, বডি বিল্ডার যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের এই হৃদস্পন্দনটা একটু নর্মালি কম হয়, স্বাভাবিক মানুষ থেকে অ্যাথলেটদের হৃদস্পন্দন হয় কম থাকে। এবং এটা তার কোনো সমস্যা নাই, এটা তার জন্য নর্মাল, ফিজিওলজিক্যাল মানে আমাদের দেহের জন্য নর্মাল, আর প্যাথোলজিক্যাল মানে দেহের জন্য অ্যাবনর্মাল। ঠিক আছে? এবং এগুলো কিন্তু বইয়ের ইনফরমেশন, কেউ আবার ভাইবো না যে ভাইয়া এক্সট্রা পড়াচ্ছে। তোমাদের হার্ট থেকে খুব বেশি এক্সট্রা কিছু পড়াচ্ছি না, যা পড়াচ্ছি সব তোমাদের বইয়ের ইনফরমেশনই তোমাদের পড়াচ্ছি। আচ্ছা, হার্টবিট মাপার আমি তোমাদের হচ্ছে যে একটা ক্লাসই নিব না, হার্টবিট এবং পালস মাপার উপর তোমাদের একটা ক্লাস নিব আমি। এটা হচ্ছে যে মানে একটা ভিডিও দিয়ে দিব না, কারণ এই হার্টবিট এবং পালস মাপাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবার বাসায় বাবা মা রয়েছে, তো সবার বাসায় বাবা মার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে থাক, আজকে আর পড়াচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা সিস্টল ডায়াস্টল এগুলা নিয়ে পড়ালেখা করব, এবং হচ্ছে যে সিস্টল ডায়াস্টল পড়ার পর মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাকি ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে, মানে আজকে তো হচ্ছে কি বার